আরে আপু, এটা তুমি কি করছো? ছাড়ো আমাকে, ছেড়ে দাও। বলছি ভার্সিটির সব স্টুডেন্ট আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে আছে, তাকিয়ে থাকুক, যা দেখার দেখে নিক, তাতে আমার কি? আমি তো তোকে বলেছিলাম, তুই তো আমার কোনো কথাই শুনিসনি। প্লিজ আপু, তুমি আমাকে ছেড়ে দাও। আমার সঙ্গে দয়া করে এরকমটা করো না। আমার আব্বু যদি এসব কিছু জানতে পারে তাহলে আমাকে খুব বকা দেবে। প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ। তাহলে তুই তোর বাসার ঠিকানা দে, আমি তোর বাসায় গিয়ে সরাসরি তোর আব্বুর সঙ্গে কথা বলি, আর তারপর তোকে বিয়েটা করে নেই। আপু, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি আমার সঙ্গে এরকমটা করো না। তুমি আমাকে জড়িয়ে ধরে আছো, এটা থেকে সমস্ত ভার্সিটির স্টুডেন্ট আমার দিকে হা করে তাকিয়ে আছে, যেন জীবনে প্রথমবার সার্কাস দেখছে। প্লিজ আপু, তুমি আমাকে ছেড়ে দাও। আমার সঙ্গে এরকমটা করো না। আমার যা করার ইচ্ছা আমি তা করবই। আমাকে কখনোই কেউ আমার সিদ্ধান্ত থেকে পিছপা হটাতে পারেনি, আর না, তুইও পারবি না। এই কথা বলে নদী সাগরকে আরো জোরে নিজের সঙ্গে চেপে ধরে সাগরের ঠোঁট দুটো তার দুই ঠোঁটের মধ্যে পুরে নেয়, আর তারপর ইচ্ছে মতো কিসিং করতে থাকে। এভাবেই চলতে থাকে প্রায় 2 মিনিট। 2 মিনিট পর নদী সাগরকে ছেড়ে দেয় আর বলে, আচ্ছা, তো আমি শুধু তোকে স্যাম্পলটা দেখিয়ে দিলাম, আর তারপরও যদি তুই আমার প্রস্তাবে রাজি না হোস, তাহলে কিন্তু আমি এর চাইতেও বেশি কিছু করতে বাধ্য হব। তুই জানিস না আমি কোনো কিছু করতে ভয় পাই না। আপু, তুমি কেন করলে আমার সঙ্গে এরকমটা? তুমি তো জানো আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা একটা ছেলে। খুব সাধারণ আমার লাইফস্টাইল। তোমার বাবা শহরের নামকরা বিজনেসম্যানদের মধ্যে একজন। তুমি কখনোই আমার সঙ্গে মানিয়ে নিতে পারবে না। তাছাড়া তোমার ফ্যামিলি কখনোই আমাকে মেনে নেবে না। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ তুমি আমার সঙ্গে এরকম করো না। আমি কি করব না করব সে ব্যাপারে তো আমি কখনোই তোর কাছ থেকে কোনো উপদেশ শুনবো না। আমি শুধু তোকে বলেছি যে আমি তোকে ভালোবাসি, আর ফ্যামিলির ব্যাপার তো আমি তোকে চেষ্টা করতে বলিনি। ফ্যামিলি যদি ইচ্ছা হয় তাহলে ফ্যামিলি মেনে নেবে, আর যদি ইচ্ছা না হয় তাহলে মেনে নেবে না। তাতে তো আর আমার কোনো সমস্যা নেই। আপু, তোমার সমস্যা নাই থাকতে পারে, আমার সমস্যা আছে। তোমার বাবা যদি জানতে পারে যে আমি তোমার সঙ্গে সম্পর্কে আছি, তাহলে তোমার বাবা আমার ফ্যামিলির এমন অবস্থা করবে যেটা তুমি কল্পনাও করতে পারো না। আর আমি বেঁচে থাকতে আমার ফ্যামিলিকে আমার জন্য কোনো সমস্যায় পড়তে দিতে চাই না। তাই যদি তুমি খুব বেশি ঝামেলা করো তাহলে আমি এই ভার্সিটি ছেড়ে চলে যেতে বাধ্য হব। ঠিক আছে, তুই ভার্সিটি ছেড়ে চলে যাস না, কারণ আমি তোকে ভালোবাসি। তুই আমার না হলি তাতে কি, আমার সামনে থাক, তাতেই আমার চোখ দুটো তৃপ্তি নিয়ে বেঁচে থাকবে। কিন্তু তুই এই ভার্সিটি ছেড়ে চলে যাস না। সাগর তখন আর কোনো কথা না বলে চুপচাপ ক্লাসরুমে চলে আসলো। আর এদিকে নদী ক্যাম্পাসে তার বান্ধবীদের নিয়ে আড্ডা দিতে থাকলো। কি রে দোস্ত, কি ব্যাপার? তুই এই ছেলেটার সঙ্গে এরকম করছিস? ছেলেটা তো তোকে ভালোবাসে না। তাছাড়া ছেলেটা তোর চাইতে অনেক জুনিয়র। তুই কেন ছেলেটার জন্য এরকম করছিস? দেখ, আমার ব্যক্তিগত ব্যাপারে তোরা কখনোই কোনো কথা বলবি না। এটা আমার একদমই পছন্দ নয়। ছেলেটাকে আমি পছন্দ করি আর ভালোবাসি। দেখ দোস্ত, ভালোবাসা কখনোই একপাক্ষিক হয় না। ভালোবাসতে হলে দুটি মনের ইচ্ছা থাকতে হয়, দুজন দুজনকে ভালোবাসতে হয়। বুঝতে পেরেছিস? দেখ, আমি তোকে আগেই বলেছি আর এখনো বলছি, আমাকে কোনো জ্ঞান দিতে আসবি না। আমি কারোর কাছ থেকে জ্ঞান নেওয়া একদমই পছন্দ করি না। আমি আমার মতো আর আমার বুদ্ধিতে চলতে পছন্দ করি। রিয়া তখন আর কোনো কথাই বলল না, চুপচাপ বসে বসে তার কথা শুনতে লাগলো। এদিকে দেখতে দেখতে ক্লাসের টাইম হয়ে গেল। নদী তার বান্ধবীদের নিয়ে ক্লাসে চলে আসলো। ক্লাসে আসতেই স্যার তাকে বলল, কি ব্যাপার নদী, আমি এগুলো কি শুনছি? ভার্সিটির সব স্টুডেন্ট বলছে তুমি নাকি আজ সাগরকে জড়িয়ে ধরে কিস করেছো। হ্যাঁ স্যার, করেছি। তাতে কার কি সমস্যা হয়েছে? আর কে আপনাকে এই বিষয়ে বলেছে আমি সেটা জানতে চাই। আজ ওর একদিন কি আমার একদিন? দেখো নদী, এক তো তুমি অন্যায় করেছো, তার উপর আবার উঁচু গলায় কথা বলছো। ভার্সিটিতে সবাই পড়াশোনা করতে আসে, কেউ প্রেম করতে আসে না। তুমি কেন ভার্সিটিতে এসে এরকম একটা অঘটন ঘটালে? ভালোবাসা জায়গা স্থান পাত্র বেঁধে হয় না। ভালোবাসা যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে হয়ে যায়। তো আপনি আমাকে এই বিষয়ে কিছু বলেও লাভ নেই। নদী, তুই ভদ্র ফ্যামিলি থেকে উঠে আসা একটা মেয়ে। আমি তো ভেবেছিলাম তোমার আচরণ ভদ্র হবে, কিন্তু তুমি যে এরকম সেটা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। ঠিক আছে, সমস্যা নেই, আমি তোর বাবার সঙ্গে কথা বলবো, কারণ তুমি ইদানিং খুব বেশি বেড়ে গেছো।
এখন তোর বাবার সঙ্গে কথা বলা ছাড়া আর কিছু করার নেই। তাহলে তাই করুন, তবে একটা কথা জেনে রাখুন, আপনি আমার বাবা কিংবা যার সঙ্গে কথা বলুন না কেন, তাতে কোনো লাভ হবে না। আপনি এটা তো খুব ভালো করেই জানেন যে আমি আমার বাবার আদরের একমাত্র মেয়ে। আমার বাবাকে আমি যা বলবো আমার বাবা তাই শুনবে। আমার বাবা কখনোই আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমাকে কোনো কিছু করতে বাধ্য করবে না। তখন সারা আর কোনো কথা বলল না। খুব ভালোভাবেই বুঝতে পারল নদীকে কিছু বলে লাভ হবে না, যা বলার তার বাবার সঙ্গেই বলতে হবে। তাই সারা আর কোনো কথা না বলে ক্লাসে মনোযোগ দিল। ক্লাস শেষ হলে স্যার ক্লাস থেকে বের হয়ে চলে গেল। এদিকে নদী ক্লাসরুম থেকে বের হয়ে সোজা সাগরের ক্লাসরুমে চলে আসলো। সাগর তখন ক্লাস শেষ করে এই ক্লাসরুম থেকে বের হতে যাবে। এই, তুই কি স্যারকে কিছু বলেছিস নাকি? স্যার আমাকে ক্লাসে এসে এইসব কথা কেন জিজ্ঞেস করলো? স্যার আপনাকে কোন কথা জিজ্ঞাসা করেছে আমি তো সেটাই জানি না। আমি তো স্যারকে কিছুই বলিনি, তাহলে আমি বলবো কি করে? আচ্ছা ঠিক আছে, আর যদি বলেও থাকিস তাহলে আমি তাকে বলে দিচ্ছি তুই স্যারকে বলিস। আর তোকে বলিস না কেন, তাতে কোনো লাভ হবে না। আমি তো তোকে বলেছি তুই আমার নজরে পড়েছিস, তোকে আমার নজর থেকে কেউ বাঁচাতে পারবে না। আজ না হোক কাল তোকে আমি আমার করে নেব, সেটা যেভাবে আর যে কোনো পরিস্থিতিতেই হোক। এই কথা বলে নদী ক্লাসরুম থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে তখনই সাগরের বন্ধুরা তাকে এসে ঘিরে ধরল আর এক এক করে প্রশ্ন করতে থাকলো। কিরে, কি ব্যাপার দোস্ত? আমি বিষয়টা বুঝতে পারছি না। নদী আপু তখন ভার্সিটি ক্যাম্পাসে সবার সামনে তোকে জড়িয়ে ধরে কিস করলো কেন? দেখো, জেনে শুনে প্রশ্ন করা কিন্তু একদমই ভালো লাগে না। তুই যেখানে সব কিছুই জানিস সেখানে তুই আমাকে প্রশ্ন করছিস কেন? এমনিতেই একটা ঝামেলার মধ্যে আছি, তার উপর আবার তোরা প্রশ্ন করে আমার মেজাজ খারাপ করে দিস। তোরা এমন কেন বলতো? দেখ ভাই, তুই তোর বউয়ের রাগ আমাদের ওপর দেখাতে পারিস না। আমরা তোর বন্ধু, আমাদের সঙ্গে অন্তত ভালো আচরণ করবি। আমরা কিন্তু তোর কাছ থেকে কখনোই খারাপ আচরণ আশা করি না, বুঝতে পেরেছিস? ভাই, তোরা আমাকে এ ব্যাপারে কোনো প্রশ্ন করিস না। আমি তোদের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত নই। এমনিতেই এই মেয়েটাকে নিয়ে অনেক প্যারায় আছি। আমি এখন আর সহ্য করতে পারছি না এই মেয়েটা কেন আমার পিছনে এভাবে পড়ে আছে, আমি তো সেটাই জানি না। তখন আর সাগরের বন্ধুরা তাকে কোনো প্রশ্ন করলো না। সবাই মিলে ক্যান্টিনের দিকে চলে গেল আর সেখানে গিয়ে সবাই মিলে কফি খেলো। কফি খাওয়া শেষ হলে সবাই মিলে আবার ক্লাসে চলে আসলো। ভার্সিটি ছুটি হওয়ার সময় ক্যাম্পাস থেকে বাইরে বের হতে যাবে, তখনই নদী এসে তার সামনে দাঁড়ায়। দেখ সাগর, তোকে অনেক দিন জ্বালিয়েছি, ভাবছি আর তোকে জ্বালাবো না। তাহলে তো আমি বেঁচে যাই। তুমি বেঁচে যাবে কিনা সেটা বলতে পারছি না, তবে আজকের পর হয়তো আমি আর কখনো তোর সামনে এসে দাঁড়াবো না। কারণ আমি রিয়েলাইজ করেছি তুই যখন আমাকে ভালোবাসিস না, তাহলে আমি কেন অযথাই তোকে এভাবে বিরক্ত করে যাচ্ছি। এটা তো আমার উচিত হচ্ছে না। বুঝতে পারার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আরও বেশি খুশি হব যদি আপনি আর কখনোই আমাকে বিরক্ত না করেন। হ্যাঁ রে, সত্যি আমি এটা বুঝতে পেরেছি। এইভাবে কাউকে বিরক্ত করা একদমই ঠিক না। আমি আর তোকে বিরক্ত করব না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর এই ভার্সিটিতে পড়াশোনা করব না। যাই হোক, কাল থেকে আর তোর সঙ্গে দেখা হবে না। ভালো থাকিস, নিজের যত্ন নিস, আর তুই যাকে ভালোবাসিস তাকেই নিজের জীবনে আপন করে নিস। এই কথা বলে নদী সেখান থেকে চলে আসলো। মাসে এসে নদী তার আব্বুকে বলল, আব্বু, আমি আর এই ভার্সিটিতে পড়াশোনা করব না। ইনফ্যাক্ট আমি সিদ্ধান্ত নিয়েছি আর পড়াশোনা করব না, পড়াশোনা ছেড়ে দেব। আরে এসব তুমি কি বলছো? এই বছর তুমি সবেমাত্র অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করছো। পড়াশোনাটা আগে শেষ করো, তারপর না হয় অন্য কিছু চিন্তা ভাবনা করো। না আব্বু, একদমই নয়। আমার যা সিদ্ধান্ত নেওয়ার আমি সেটা নিয়ে ফেলেছি। আমি আর পড়াশোনা করব না। কিছুদিন নিজেকে সময় দিতে চাই, আর তারপর ব্যবসা দেখাশোনা করব। তুমি ব্যবসা দেখাশোনা করবে সেটা তো আমার জন্য আরো ভালো একটা খবর। ঠিক আছে, তুমি যখন পড়াশোনা করতে চাইছো না, তাহলে আর আমি তোমাকে জোর দিয়ে পড়াশোনা করাতে চাই না। তাহলে তুমি কবে থেকে ব্যবসায় জয়েন করছো সেইটা আমাকে বলো। আব্বু, তোমাকে তো বললাম এখন আমি কিছুদিন নিজেকে সময় দিতে চাই, একটু ঘুরে ফিরে নিজের মনটাকে ভালো করতে চাই। আর তারপর যখন আমার মনে হবে আমার মন ভালো হয়ে গেছে, তখন আমি ব্যবসায় জয়েন করব। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমার যখন মন চায় তখনই তুমি ব্যবসায় জয়েন করো, এই ব্যাপারে আমার কোনো সমস্যা। নদী তখন
আর কোনো কথা না বলে নিজের রুমে চলে আসলো। এদিকে সে ফেসবুকিং করছিল। তখনই হঠাৎ সাগরের ফেসবুক আইডি তার চোখের সামনে চলে আসলো। সে সাগরের ফেসবুক আইডিতে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো আর ছোট্ট একটা মেসেজ লিখে পাঠালো। কবি মশাই, আপনার কবিতাগুলো আমার খুব ভালো লাগে। ওদিকে সাগর তখন মোবাইলটা পাশে রেখে পড়ার টেবিলে বসে পড়াশোনা করছিল। হঠাৎ মেসেজের নোটিফিকেশন আসাতে সে মোবাইলটা হাতে নিল আর মেসেঞ্জারে ঢুকে সেই মেসেজটা দেখে অনেকটাই চমকে গেল, কারণ অপরিচিত একটা আইডি থেকে এরকম মেসেজ সে কখনোই আশা করেনি। যাই হোক, সে পড়াশোনা শেষ করে প্রতিদিনকার মতো ছোট্ট একটা কবিতা লিখে ফেসবুকে আপলোড করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে এসে মোবাইলটা হাতে নিল আর ফেসবুকে ঢুকে পড়ল। তার প্রতিদিনের কাজ হচ্ছে ফেসবুকে ছোট্ট একটা কবিতা আপলোড করা, আর পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আগে তার কমেন্টগুলো চেক করা। কমেন্ট বক্সে ঢুকে সে অবাক হয়ে গতকাল রাত্রিরে যে ফেসবুক আইডি থেকে ছোট্ট একটা মেসেজ এসেছিল, সে আইডি থেকে আজ আবার একটা কমেন্ট এসেছে। সে কমেন্টটা পড়তে লাগলো। আপনার কবিতাগুলো খুবই সুন্দর, ভালো লাগে। সত্যি আমি আপনার কবিতার প্রেমে পড়ে গেছি, কিন্তু আপনি ব্যক্তি মানুষটা কেমন সেটা জানতে ইচ্ছে করে। সাগর সচরাচর কমেন্টে রিপ্লাই করে না, কিন্তু এই কমেন্টটা দেখে তার মনে হলো রিপ্লাই করা উচিত, তাই সে রিপ্লাই করলো। মানুষের লেখাগুলো সুন্দর হলে যে তার চেহারাটা সুন্দর হবে এমন কিন্তু কোনো কথা নেই। কবিতা আসে মন থেকে, আর চেহারা তো বাহ্যিক সৌন্দর্য মাত্র, তাই মনের সঙ্গে কখনোই চেহারার মিল থাকে না। অতঃপর সে মোবাইলটা রেখে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে নাস্তা করতে বসলো, তখনই তার ছোট বোন সেখানে আসলো আর তাকে বলল, ভাইয়া, আজকে তো আমার কলেজের ফি দেওয়ার লাস্ট ডেট। প্রিন্সিপাল স্যার তো কলেজে আজকের মধ্যেই ফিস দিতে হবে, তা না হলে আমাকে কলেজে যেতে দেবে না। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। আমি আমার স্টুডেন্টের আম্মুকে বলেছিলাম আজ আমার টিউশনির টাকাটা দিয়ে দিতে। যদি আজ আমি টিউশনির টাকাটা পেয়ে যাই তাহলে তোর কলেজের ফি দিয়ে দেব। ভাইয়া, আমি তো তোকে বললাম, কলেজে প্রিন্সিপাল স্যার বলে দিয়েছে আজকের মধ্যেই টাকা জমা দিতে হবে, তা না হলে আমাকে কলেজ থেকে বের করে দেবে। আরে তুই এত চিন্তা করছিস কেন? আমি তো আছি। আমি তো তোকে বললাম কোনো সমস্যা হবে না। আমি সময় মতো তোর কলেজের টাকাটা তোর কলেজে পৌঁছে দেব। তুই এখন কলেজে যা, আমি প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলে নেব। ঠিক আছে ভাইয়া, কিন্তু টাকাটা তুই সময় মতো পৌঁছে দিস, তা না হলে আবার প্রিন্সিপাল স্যারের কাছ থেকে আমাকে কথা শুনতে হবে। এটা তো তুই খুব ভালো করেই জানিস। এই কথা বলতে বলতে তিশা নাস্তা করেই বাসা থেকে বের হয়ে চলে গেল। এদিকে সাগর নাস্তা শেষ করতে করতে তার আম্মু তার কাছে আসলো আর বলল, আমাদের জন্য তোকে অনেক কষ্ট করতে হচ্ছে, তাই না বাবা? আসলে আমাদের জীবনটা কেন যে এরকম হলো সেটাই বুঝতে পারছি না। আর যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো আমাদের এত কষ্ট হতো না। আম্মু প্লিজ, তুমি এভাবে বলো না। আল্লাহর ফয়সালা আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন এটাই চেয়েছিলেন, তাই হয়তো এরকমটা হয়েছে। তা না হলে তো আব্বু আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতেন না। হ্যাঁ রে বাবা, আল্লাহ ফয়সালা আমাদেরকে মেনে নিতেই হবে, এটা ছাড়া আমাদের কিছুই করার নেই। যাই হোক বাবা, তুই খাবারটা শেষ করে তারপর যা, আমার একটু কাজ আছে, আমি রান্নাঘরে কাজ করছি। এই কথা বলেই সাগরের আম্মু সেখান থেকে চলে গেল। আর এদিকে সাগর নাস্তা শেষ করে তারপর ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। ভার্সিটিতে আসতে না আসতেই তার বন্ধু তাকে বলল, কি ব্যাপার দোস্ত, আজ নদী আপুকে ভার্সিটিতে দেখা যাচ্ছে না? নদী আপু কি আজ ভার্সিটিতে আসেনি নাকি? সেটা তো আমি বলতে পারছি না। নদী আপু কাল আমাকে বলেছিল সে নাকি আর ভার্সিটিতে আসবে না, কিন্তু সেটা সত্যি নাকি মিথ্যা সেটা তো আর আমি জানি না। এখন আমি কি করে বলবো বলো? হ্যাঁ, সেটাই ভাবছি। নদী আপু তো ভার্সিটিতে আসলে ভার্সিটির মাথায় করে রাখে, আর আজ তো ভার্সিটির পরিবেশ একদম শান্তশিষ্ট, তাই আমার মনে হচ্ছে আজ ভার্সিটিতে আসেনি। যাই হোক, এখন ক্লাসে চল, ক্লাসের টাইম হয়ে গেছে। এই কথা বলতে বলতে তারা দুজনে ক্লাসরুমে চলে আসলো। ভার্সিটি ছুটি হওয়ার কিছুক্ষণ আগে ভার্সিটির প্রিন্সিপাল সাগরকে নিজের কেবিনে ডেকে নেয় আর বলে, সাগর, তোমাকে একটা কথা বলার ছিল। আমি জানি না তোমাকে এই কথাটা কিভাবে বলবো,
কিন্তু অ্যাজ এ ভার্সিটি প্রিন্সিপাল হিসেবে মনে হয় তোমাকে কথাটা বলা দরকার। আর বলুন না, কি বলবেন? আমতা আমতা কেন করছেন? বলে ফেলুন, আমি শুনছি। আসলে আমি তোমার সঙ্গে নদীর ব্যাপারে কথা বলতে চাইছিলাম। নদীর আজ সকালে আমাকে ছোট একটা মেসেজ পাঠিয়েছে। সে নাকি আমার ভার্সিটিতে আসবে না, কারণ সে তোমাকে ভালোবাসতো, কিন্তু তুমি তাকে ভালোবাসো না। তার সামনে তার ভালোবাসা মানুষটাকে তাকে অবহেলা করবে, এটা নাকি সে সহ্য করতে পারবে না। দেখুন স্যার, প্রথমত নদী আপু আমার চাইতে বয়সে বড় হতো, সেই কোটিপতি বাবার একমাত্র আদরের রাজকন্যা। আর আমার ব্যাপারে তো আপনি খুব ভালো করেই জানেন, তাই তার এই পাগলামো প্রস্তাব মেনে নেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই আমি তাকে রিজেক্ট করতে বাধ্য হয়েছি। সে তুমি যাই বলো আর যাই করো না কেন, কিন্তু আমার মনে হয় তোমার নদীর প্রপোজাল মেনে নেওয়া দরকার ছিল। কারণ নদী ওরকম মেয়ে নয় যে যা বলে তাই করে। সে তো তোমায় ভালোবাসে, আমি নিশ্চিত। সে তার বাবাকে রাজি করিয়ে নিত। স্যার, আবেগ দিয়ে জীবন চলে না। সে সব কিছু আবেগ দিয়ে চিন্তাভাবনা করেছে, বিবেক দিয়ে কখনোই চিন্তা করেনি। যদি সে বিবেক দিয়ে চিন্তা করত, তাহলে আমার মতো একটা ছেলেকে কখনোই প্রেমের প্রস্তাব সে দিত না। যাই হোক, আমি এ ব্যাপারে জোর দিয়ে তোমাকে কিছুই বলতে চাই না। তোমার নিজে যেটা ভালো মনে হয় সেটাই করো, কারণ আমাদের সেটাই করা উচিত যেটা আমাদের মন আমাদেরকে বলে। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আমি তো আমার নিজের মনের কথাই শুনে চলেছি, কারণ আমার মনে হয় এই বিষয়টাকে পাত্তা না দেওয়া, জীবনটাকে আবেগ নয় বিবেক দিয়ে চিন্তা করা। যাই হোক স্যার, আসি তাহলে। এই কথা বলে সে প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে বের হয়ে চলে আসলো। এরপর দেখতে দেখতে 3 বছর সময় কেটে গেল। সাগর এই বছর অনার্স কমপ্লিট করে যে চাকরির জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছে, কিন্তু কোথাও চাকরিটা হয়ে উঠছে না, কারণ তার ব্যাংক ভর্তি টাকাও নেই আর সুপারিশ করবার মতো কোনো লোকও নেই। যাই হোক, তারপরও সে সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে, আর এদিকে টিউশনি করিয়ে সংসার চালাচ্ছে। সেদিন দুপুর বেলা সাগর খাবার টেবিলে খাবার খেতে বসেছিল, তখনই তার আম্মু তাকে বলল, বাবা, আমাদের জন্য তোকে অনেক কষ্ট করতে হচ্ছে, তাই না? কিন্তু আমরা কি করব বল, সব কিছু তো ভাগ্যের পরিহাস। আম্মু, তুমি এভাবে কেন বলছো? তোমাকে তো বলেছি যে আমি কখনোই এগুলো নিয়ে কোনো টেনশন করবে না আর এভাবে কথা বলবে না। আমি তো আছি। আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাদের কোনো চিন্তা নেই। বাবা নেই, তাতে কি হয়েছে? আমি তো আছি, আমি সবটা সামলে নেব, চিন্তা করো না। হ্যাঁ, তোর মতো দায়িত্বশীল সন্তান যেন প্রতিটা ঘরে ঘরে জন্ম নেয়, তোর মতো ভালো ভাই যেন প্রতিটা মেয়ে পায়। আল্লাহর কাছে আমি 2 হাত তুলে দোয়া করি, আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করে। আম্মু, একদম ঠিক কথা বলেছো। তুমি শুধু আল্লাহর কাছে দুহাত তুলে আমার জন্য দোয়া করো। আমি শুধু তোমার দোয়া চাই, আর কিছু নয়। তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি সব বাধা অতিক্রম করে সুখের সম্মুখীন হতে পারবো। এই কথা বলতে বলতেই সে খাবার শেষ করে নিজের রুমের দিকে চলে যাচ্ছিল। তখনই তার ছোট বোনকে দৌড়ে এসে বাসায় ঢুকলো আর চিৎকার করে বলতে লাগলো, ভাইয়া, আমি ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছি। আজ আমার কি খুশি লাগছে আমি বলে বোঝাতে পারবো না। তুই সত্যি বলছিস? তুই ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছিস? হ্যাঁ ভাইয়া, আমি ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছি, আর এই খবরটা আমি এইমাত্র পেলাম। জানিস ভাইয়া, আজ আমার কত খুশি লাগছে। আমার স্বপ্ন পূরণ আরও একটা ধাপ আমি বেরিয়ে যেতে পারলাম। হ্যাঁ, অনেক দোয়া আর ভালোবাসা রইল তোর জন্য। জীবনের প্রতিটা ধাপ এভাবেই এগিয়ে যা, ভালোভাবে পড়াশোনা কর আর নিজের স্বপ্নগুলো পূরণ কর। এই কথা বলতে বলতে সাগর নিজের রুমে চলে আসলো আর তখনই মোবাইলটা হাতে নিয়ে কবিতা লিখতে বসে গেল। সাগর প্রতিদিনই কবিতা লিখে, আর এই অচেনা আইডির মেয়েটা প্রতিদিনই সাগরকে ছোট্ট করে একটা কমেন্ট করে। সাগর এতদিন এসব কিছু পাত্তা না দিলেও আজ হঠাৎ কেন জানি না তার মনে হলো এই মেয়েটার সঙ্গে একবার কথা বলা উচিত। তাই সে মেয়েটাকে ছোট্ট করে একটা মেসেজ দিল। হে অপরিচিত বালিকা, কে তুমি আর কি তোমার পরিচয়? আমি তোমার খুব চেনা এবং খুব কাছের কেউ। যদি তুমি আমার পরিচয়টা খুঁজে বের করতে পারো তাহলে আমি সামনাসামনি তোমার সঙ্গে দেখা করব। এতটা সময় হয়তো আমার হাতে নেই, তাই আমি তোমার পরিচয় আর তুমি কে সেটা খুঁজে বের করতে পারলাম না। যাই হোক, ভালো থেকো। আর আমার কবিতায় প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। শুধু কি এইটুকুই ধন্যবাদ দিলেই সব কিছু পাওনা শেষ হয়ে যায় নাকি? আমি তোমাকে প্রতিদিন কমেন্ট করি আর তুমি
ছোট্ট একটা কথাই ধন্যবাদ দিয়ে দিলে। আর কিছু কি আমার পাওনা ছিল না? অপরিচিত কারোর কাছ থেকে এর বেশিটা আশা করা বোকামি ছাড়া আর কিছুই না। আমি তো তোমার কাছে তোমার পরিচয় জানতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমাকে তোমার কোনো পরিচয় দিলে না। তাহলে আমি তোমাকে আর কি বলবো? যাই হোক, ভালো থেকো, শুভকামনা রইল। এরপর সাগর আর কোনো কথা না বলেই ফেসবুক থেকে বের হয়ে আসলো আর পত্রিকায় চোখ বুলাচ্ছিল কোথাও কোনো চাকরির বিজ্ঞাপন দেখতে পাওয়া যায় কিনা। তখনই হঠাৎ তার চোখে পড়ল তাদের বাসার পাশেই বড় একটা কোম্পানিতে বেশ কিছু লোক নিয়োগ করছে। তাই সে আর দেরি না করে সরাসরি কথা বলার জন্য ওই কোম্পানিতে চলে গেল। আসসালামু আলাইকুম মামা। আমি শুনলাম এই কোম্পানিতে নাকি কিছু লোক নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। আমাদের কোম্পানিতে বেশ কিছু লোক নিয়োগ করা হচ্ছে। আপনি কি চাকরি করতে চান নাকি? আমি অনেক দিন ধরে একটা চাকরি খুঁজতেছি, কিন্তু কোথাও চাকরির ব্যবস্থা হচ্ছে না। আজকে পত্রিকাতে দেখলাম এই কোম্পানিতে নাকি কিছু লোক নিয়োগ করা হচ্ছে, তাই কথা বলতে আসলাম। যদি আপনি চাকরি করতে চান তাহলে কাল সকাল 9টায় চলে আসুন। আমি স্যারের সঙ্গে কথা বলে রাখবো। ঠিক আছে, আজ তাহলে আসি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই কথা বলে সাগর সেখান থেকে চলে আসলো আর বাসায় আসতেই তার আম্মু তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, হুট করে কোথায় বের হয়ে গিয়েছিলে? আমি তো তোকে রুমে খুঁজতে ছিলাম, কিন্তু তোকে রুমে খুঁজে পেলাম না। আম্মু, আসলে আমি একটু বাইরে গিয়েছিলাম, হুট করে চলে গেছি, তাই তোমাকে বলা হয়নি। কথা হলো, আমাদের বাসার পাশে যে একটা বড় কোম্পানি আছে, ওটাতে বেশ কিছু লোক নিয়োগ করা হচ্ছে। আমি একটু আগে পত্রিকায় দেখতে পেলাম, তাই সরাসরি একটু খুঁজে নেওয়ার জন্য গেছিলাম। কিছু জানতে পারলি নাকি? হ্যাঁ আম্মু, আমি ওই কোম্পানির দায়িত্বরত সিকিউরিটি গার্ডের কাছে জানতে পেরেছি আগামীকালকেই নাকি ইন্টারভিউ। উনি আমাকে বলেছেন সকাল 9টার মধ্যে আমার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ওখানে চলে যেতে। আমি ওনার সঙ্গে বিস্তারিত কথা বলেছি, তাই উনি আমাকে বলেছেন উনি পার্সোনালি ওনার এমডি স্যারের সঙ্গে কথা বলবেন। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে এখন রুমে গিয়ে বিশ্রাম কর। সাগর তখন আর কোনো কথা না বলে নিজের রুমে চলে আসলো আর পরের দিন ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে থাকলো। পরের দিন সকালবেলা যত সময় সাগর ওই অফিসে চলে আসলো আর বসে অপেক্ষা করতে লাগলো। এদিকে ইন্টারভিউ চলছে। কখন ইন্টারভিউ কক্ষ থেকে সাগরকে ডাক দেওয়া হবে সাগর সেটার অপেক্ষা করছিল। বেশ কিছুক্ষণ পর একজন লোক এসে সাগরকে ভেতরে যেতে বলল। সাগর দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে অনুমতি প্রার্থনা করলো। আসসালামু আলাইকুম স্যার, আমি কি ভিতরে আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তুমি ভেতরে এসো। আর তোমার কাগজপত্র আমাকে দেখাও। হ্যাঁ স্যার, এই নিন আমার কাগজপত্র। এখানে আমার সব সার্টিফিকেট দেওয়া আছে, আপনি দেখে নিন। এই কথা বলে সাগর তার ফাইলটা এমডি স্যারের হাতে তুলে দিল। এমডি স্যার ফাইলটা নিয়ে কাগজপত্রগুলো বেশ ভালো করে দেখলেন। সাগরের পড়াশোনা বরাবরই ভালো ছিল। এমডি স্যার সার্টিফিকেটগুলো দেখে তারপর বলল, তোমার সার্টিফিকেট তো বেশ ভালোই। ওকে, তুমি কি আমাদের ম্যানেজিং ডিপার্টমেন্ট সামলাতে পারবে? স্যার, কনফিডেন্স নিয়ে বলতে পারছি না পারবো কি না, তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করতে পারি। স্যার, আপনি তো জানেন আমি এর আগে কখনো কোথাও চাকরি করিনি, এটাই আমার প্রথম চাকরি। তবে আপনি আমায় ভরসা করতে পারেন, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে আমাদের ম্যানেজিং ডিপার্টমেন্টের জন্য সিলেক্ট করতে চাইছি। কারণ চেষ্টা করতে হবে, চেষ্টা করলে সব কিছুই পারা সম্ভব। তাই আমি তোমাকে ম্যানেজিং ডিপার্টমেন্টে নিয়োগ করতে চাই। তুমি কি বলো? আচ্ছা, সব ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য। জানেন স্যার, আমি আজ কতদিন ধরে চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, কিন্তু কোথাও চাকরিটা আর হয়ে উঠছে না। একটা চাকরি আমার খুবই প্রয়োজন। সাগরের এই কথাগুলো শুনে কেন জানি না এমডি স্যারের মনে হলো তার ব্যাপারে আরেকটু জানা দরকার। তাই এমডি স্যার বলল, আচ্ছা একটা কথা বলো তো, তোমার চাকরিটা এত বেশি প্রয়োজন কেন, সেটা কি আমি জানতে পারি? আসলে স্যার, আমার বাবা মারা গেছে অনেক দিন হলো, আমার মা অসুস্থ। সংসারের দায়িত্ব নেওয়ার জন্য আমি ছাড়া অন্য কেউ নেই। টিউশনি করে নিজের আর ছোটো বোনের পড়াশোনার খরচ চালিয়েছি।
সংসার চালিয়েছি, এখন আর টিউশনি করে সেটা সম্ভব হয়ে উঠছে না। তাই এই মুহূর্তে একটা চাকরি আমার খুব প্রয়োজন। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি বিষয়টা, সমস্যা নেই। আমি তোমাকে ভরসা করে চাকরিটা দিচ্ছি। এখন তুমি আমার বিশ্বাস আর ভরসা রাখবে কিনা সেটা তোমার ব্যাপার। স্যার, আপনি আমার উপর সম্পূর্ণ ভরসা করতে পারেন। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে তুমি আগামীকাল থেকে অফিসে জয়েন করো। ঠিক আছে স্যার, আপনাকে যে আমি কি বলে কৃতজ্ঞতা জানাবো সেটাই বুঝতে পারছি না। আসলে অনেক দিন ধরে চাকরির খোঁজ করছি, কোথাও চাকরিটা হচ্ছে না, আর আপনার এখানে এসে কথা বলতেই আমার চাকরিটা হয়ে গেল। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। তোমাকে দেখে আমার মনে হয়েছে তুমি চাকরিটা পাওয়ার যোগ্য, তাই আমি তোমাকে চাকরিটা দিচ্ছি। যাই হোক, তাহলে আগামীকাল সকালেই তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে। সকাল 10টার মধ্যে অফিসে পৌঁছে যেও। অতঃপর সাগর এমডি স্যারের সঙ্গে কথা বলা শেষ করে এমডি স্যারের কাছ থেকে বিদায় নিয়ে অফিস থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসলো। বাসায় আসতেই তার আম্মু তাকে বলল, কি ব্যাপার বাবা, এবার বুঝি তোর চাকরিটা হলো না? আসলে আমাদের কপালে হয়তো সুখ লেখাই নেই, তাই হয়তো আমাদের সঙ্গে এরকমটা হচ্ছে। একদমই নয় আম্মু, এবার আমি চাকরিটা পেয়ে গেছি। এমডি স্যার আমার মেধা আর আমার বিচক্ষণতা দেখে আমাকে চাকরি দিয়েছেন। আর সবচেয়ে খুশির খবর হলো আমি আগামীকাল থেকেই আমার চাকরিতে জয়েন করছি। তাই নাকি বাবা? তাহলে তো এটা খুবই খুশির খবর। যাই হোক, আল্লাহ পাক রাব্বুল আলামিন এতদিনে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে তিনি তোর চাকরিটার বন্দোবস্ত করে দিয়েছেন। তা না হলে যে আমাদের আর কতদিন এইসব ঝামেলা পোহাতে হতো তার কোনো ঠিক নেই। হ্যাঁ আম্মু, তুমি একদম ঠিক কথাই বলেছ। আল্লাহ পাক রাব্বুল আলামিন এইবার আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছেন, তাই তো আমার চাকরিটা হয়ে গেছে। যাই হোক আম্মু, এখন এসব কথা বাদ দাও। আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আমাকে এক্ষুনি কিছু খেতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি যেটুকু খাবার আছে সেটুকু তোকে দিচ্ছি। এই কথা বলে সাগরের আম্মু কিচেনে চলে গেল সাগরের জন্য খাবার তৈরি করে আনতে। কিছুক্ষণ পর সাগর ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলো আর সাগরের আম্মু তাকে খাবার খেতে দিল। খাওয়া দাওয়া শেষ হলে সাগর নিজের রুমে চলে গেল। আর তখনই হঠাৎ ফেসবুকের ওই মেয়েটার কথা মনে পড়ল। তাই সে ফেসবুকে ঢুকে পড়লো আর তখনই দেখতে পেল গতকাল সে যে কবিতাটা পোস্ট করেছিল ওখানে মেয়েটা আবারও একটা কমেন্ট করেছে। সত্যি বলতে কি জানেন, আমি আপনার কবিতাগুলো পড়তে পড়তে আপনার প্রেমে পড়ে গেছি। যদি সামনাসামনি আপনাকে একদিন দেখতে পেতাম তাহলে হয়তো আমার জীবনটা ধন্য হয়ে যেত। আপনাকে ছুঁয়ে দেখার ইচ্ছে অনেক, জানি না সেই ইচ্ছেগুলো কোনো দিন পূরণ হবে কি না। তবে আল্লাহর কাছে বলি, যদি কোনো দিন আপনাকে সামনাসামনি পাই তাহলে একবার হলেও আপনাকে ছুঁয়ে দেখব। মেয়েটার কমেন্ট পড়ে সাগর কি রিপ্লাই দিবে সেটাই ভেবে পাচ্ছে না। অনেকক্ষণ চিন্তা ভাবনা করলো আর তারপর মেয়েটার কমেন্টের রিপ্লাই করলো। অপরিচিতা কন্যাকে তুমি সত্যি আমি জানি না, তবে তোমার কথাগুলো খুব ভালো। তুমি গুছিয়ে কথা বলতে পারো। যাই হোক, তবে একটা কথাই বলি, এসব কথা আর সময় আমার পিছনে নষ্ট করে কোনো লাভ নেই। আমি কবিতা লিখতে পছন্দ করি, তাই লিখি। তাই বলে আমার পিছনে টাইম ওয়েস্ট করো না, টাইমটা বৃথা যাবে। এই বলে সাগর সেই দিনও ফেসবুকে ছোট্ট একটা কবিতা আপলোড করলো আর তারপর মোবাইলটা রেখে একটু বিশ্রাম নিল। তার কিছুক্ষণ পরেই তার বন্ধু তাকে ফোন দিল। কিরে দোস্ত, কই তুই? আমি তো আমাদের আড্ডাখানায় সে কখন চলে এসেছি, কিন্তু তোকে কোথাও দেখতে পাচ্ছি না। তুই কি আজ আড্ডাখানায় আসবি না নাকি? হ্যাঁ দোস্ত, আড্ডাখানায় না আসলে কি ভালো লাগবে নাকি? তোদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিতে না পারলে যেন দিনটাই খারাপ যায়। তোরা ওয়েট কর, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। এই কথা বলিস একবার ফোনটা কেটে দিল আর তারপর বিছানা থেকে উঠে একটা শার্ট আর একটা প্যান্ট গায়ে দিয়ে বাসা থেকে বের হয়ে পড়ল। তাদের পুরনো সেই আড্ডাখানায় চলে আসলো সাগর। সেখানে এসে দেখে তার সব বন্ধুরা অনেকক্ষণ আগে থেকেই সেখানে বসে তার জন্য অপেক্ষা করছিল। তখনই সাগর সবাইকে উদ্দেশ্য করে বলল, দোস্ত, তোদেরকে একটা খুশির খবর দেওয়ার আছে, আমার চাকরিটা হয়ে গেছে।
কি বলিস দোস্ত? এটা তো অনেক খুশির খবর। তবে আমাদের কিন্তু ট্রিট দিতে হবে। আমাদেরকে কবে তুই মিষ্টি খাওয়াবি সেটা আগে আমাদের বল। আরে ভাই, এভাবে কেন বলছিস? বেচারি সবেমাত্র একটা চাকরি পেয়েছে, এখনও চাকরির বেতন পায়নি। 1 মাস চাকরি করুক, বেতন পাক, তারপর না হয় আমাদের সবাইকে মিষ্টি খাওয়াবে। এখন প্লিজ তোরা এই বেচারিকে চাপ দিস না। হ্যাঁ রাজু, তুই একদম ঠিক কথাই বলেছিস। তোরা তো আমার আর্থিক অবস্থাটা খুব ভালো করেই জানিস, তাই এখন আমাকে তোরা প্রেশার দিস না। আমি আগে চাকরিটা করি, তারপর বেতন পেলে তোদের সবাইকে মিষ্টি খাওয়াবো, আই প্রমিস। ওকে দোস্ত, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন চল, আজ আমি তোদের সবাইকে ঝালমুড়ি খাওয়াবো। আজ আমার বাবা আমাকে পকেট মানি দিয়েছে। হ্যাঁ, সে তো তুই প্রতি মাসে যখন তোর পকেট মানির টাকা পাস তখন শুধু আমাদেরকে ঝালমুড়ি খাওয়াস, অন্য কিছু তো আর খাওয়াস না। কি করব সেটাই বল। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। আমাদের তো আর মাস শেষে বাবারা লাখ লাখ টাকা হাত খরচের জন্য দেয় না। আমাদেরকে অল্প কিছু টাকা দেয় যাতে আমাদের পুরো মাসটা চলতে হয়। তাই আমরা তো আর বড়লোক ছেলেদের মতো এত টাকা উড়াতে পারি না। তোদের তো তাও মাথার উপর একজন মানুষ আছে যারা তাদের বিপদে আপদে পাশে দাঁড়ায়, কিন্তু আমার তো সেই মানুষটাও নেই। আমার তো সব কিছু আমার নিজেকেই ম্যানেজ করতে হয়। হ্যাঁ রে দোষ, মাঝে মাঝে তোর জন্য অনেক খারাপ লাগে। আল্লাপাক কেন তোর আব্বুকে এত তাড়াতাড়ি তোর কাছ থেকে কেড়ে নিল? আল্লাহ চাইলে তো আঙ্কেলকে আরও কিছুদিন বাঁচিয়ে রাখতে পারতো, কিন্তু কি এমন হলো যে আল্লাহ তোর আব্বুকে নিয়ে নিল? তার জন্য আল্লাহর উপর আমার কোনো অভিযোগ নেই। আল্লাহর ফয়সালা আমি মেনে নিয়েছি। আল্লাহর যেটা ভালো লেগেছে আল্লাহ সেটাই করেছে। যাই হোক, এখন যেহেতু চাকরিটা পেয়ে গেছি, আশা করি আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছিস। যাই হোক, এখন তো আবার তোকে টিউশনি পড়াতে যেতে হবে। তুই চলে যা, আজকের পর থেকে তো আর টিউশনি পড়াবি না, তাই না? আজকের পর থেকে হয়তো আমি আর টিউশনি পড়াতে পারবো না, কারণ আমার অফিস টাইম সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। তাহলে আমি টিউশনি কখন করাবো? আজ থেকে আমার ছাত্রছাত্রীদের বলে আসবো আমি আর কাল থেকে তোদের পড়াতে পারবো না। আচ্ছা দোস্ত, তাহলে তুই চলে যা, আমরাও চলে যাব। তুই তো একটা চাকরি পেয়ে গেছিস, কিন্তু আমাদের তো আর সেটাও হলো না। আমরা যেসব একটা চাকরি পাবো সেটাই বুঝতে পারছি না। আল্লাহর উপর ভরসা রাখার সাগরের মতো প্রচেষ্টা করতে থাক। সে তোর আর কম চেষ্টা করিনি। আমরা তো 2-3 জায়গায় ইন্টারভিউ দিয়েছি মাত্র, আর সে তো তেমন একটা সপ্তাহ বাকি নেই যে সপ্তাহে তার চাকরির ইন্টারভিউ থাকে না। আর কত চেষ্টা করতে করতে এইসব মাত্র তার চাকরিটা পেয়েছে। একদম ঠিক কথাই বলেছিস। চেষ্টার কোনো বিকল্প নেই, আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। আর চেষ্টা করলে আল্লাহ পাক আমাদের দিকে একদিন মুখ তুলে তাকাবেন, যেমন আমার দিকে তাকিয়েছে। তাই তো আমার চাকরিটা হয়ে গেছে। যাই হোক, তোরা ভালো থাকিস, আমি আজ তাহলে আসি। এই বলে সাগর বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে তার ছাত্রীর বাসায় চলে গেল। টিউশনি পড়ানো শেষ হলে সে তার ছাত্রীর আম্মুকে ডেকে এনে বলল, আসসালামু আলাইকুম আন্টি, আমি কাল থেকে আর আপনার মেয়েকে পড়াতে আসতে পারবো না। কেন বাবা, কি হয়েছে? তুমি তো বললে তোমার পরিবারে অনেক আর্থিক সমস্যা, তাছাড়া তুমি খুব ভালো পড়াতেও পারো। তাহলে আমি তোমাকে আমার মেয়েকে পড়ানোর জন্য রেখেছিলাম। আন্টি, আসলে আমার একটা চাকরি হয়েছে, তাই আমি আর টিউশনি পড়াতে পারবো না, কারণ আমাকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত অফিসে থাকতে হবে। তাহলে আমি টিউশনি পড়াবো কখন বলেন? ও মা, তাই নাকি? তাহলে তো এটা খুবই একটা ভালো খবর। তুমি আমাকে আগে কেন বললে না তোমার চাকরি হয়েছে? তাহলে আমি তোমার জন্য মিষ্টির ব্যবস্থা করতাম। সত্যি আমিও অনেক দিন ধরে ভাবছিলাম তোমার একটা চাকরি হয়ে গেলে ভালো হতো। তুমি এইভাবে টিউশন করে সংসার চালাতে অনেক কষ্ট পোহাতে হচ্ছে। যাই হোক, চাকরি হয়েছে এখন তো ভালোই হয়েছে। তবে চিন্তা করো না, আমি আমার মেয়ের জন্য নতুন টিউশন টিচার খুঁজে নেব। এই বলে ছাত্রীর মা সাগরকে নাস্তা দিল। আর তারপর বেশ কিছুক্ষণ সাগর তার ছাত্রীর মায়ের সঙ্গে কথা বলে বাসায় চলে আসলো। আর বাসায় আস্তে আস্তে রাত 8টা বেজে গেল। তারপর সে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যথাসময় রেডি হয়ে অফিসে চলে আসলো। আজ অফিসের প্রথম দিন বলে কথা, তাই সে একটু আগে ভাগেই আসলো। অফিসের গেটের সামনে আসতেই তার দারোয়ানের সঙ্গে দেখা।
আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম বাবা, আল্লাহর রহমতে ভালোই আছি। আর হ্যাঁ, কাল আমি একটু কাজে চলে গেছিলাম, তাই আর পরে আর তোমার সঙ্গে দেখা করতে পারিনি। তোমার কি চাকরিটা হয়েছে? হ্যাঁ মামা, আপনাদের দোয়ায় আমার চাকরিটা হয়ে গেছে। আজকে তো আমার প্রথম দিন, তাই তো সকাল সকাল চলে আসলাম। ও আচ্ছা, তাহলে তো এটা খুবই খুশির খবর। যাই হোক, তোমার জন্য অনেক শুভকামনা রইল। যাও ভেতরে, ভালোভাবে চাকরি করো। অতঃপর সাগর সিকিউরিটি গার্ডের কাছ থেকে বিদায় নিয়ে ভিতরে চলে আসলো। সে তখন ওয়েটিং রুমে বসে অপেক্ষা করছে না, কারণ অফিসের পুরাতন ম্যানেজার তখনও বিদায় হয়নি। পুরাতন ম্যানেজার আজ আসবে আর সমস্ত কাজ তাকে বুঝিয়ে দিয়ে তারপর অফিস থেকে চলে যাবে। সাগর ওয়েটিং রুমে বসে আছে, ততক্ষণে এমডি স্যার অফিসে চলে এসেছে। কি ব্যাপার সাগর, তুমি এত সকাল সকাল চলে এসেছো? আসসালামু আলাইকুম স্যার, আজকে তো অফিসে আমার প্রথম দিন, তাই একটু তাড়াতাড়ি চলে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, ভালোই করেছো। এখন চলো তুমি আমার সঙ্গে, আমি ম্যানেজারের সঙ্গে তোমাকে কথা তারপর ম্যানেজার তোমাকে তোমার সমস্ত বুঝিয়ে দেবে। ওকে স্যার, ঠিক আছে, চলুন আমি আপনার সঙ্গে আসছি। এ কথা বলে সাগর এমডি স্যারের পিছন পিছন যেতে লাগলো। এমডি স্যার তাকে নিয়ে নিজের কেবিনে চলে গেল আর তারপর আগের ম্যানেজারকে ডেকে নিল। ম্যানেজার সাহেব, আপনি সাগরকে তার সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিন। ওকে স্যার, ঠিক আছে, আমি এইমাত্র অফিসে আসলাম। সাগর, তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে তোমার সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিচ্ছি। আর আমি এখনই চলে যাব, আমার একটু জরুরি কাজ আছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি চলে যাও। এবার কিন্তু তার আগে সাগরকে তুমি সব কাজ ভালোভাবে বুঝিয়ে দেবে, তারপরে কিন্তু যাবে। অতঃপর ম্যানেজার সাগরকে নিয়ে নিজের কেবিনে চলে গেল আর তারপর সমস্ত কাজ বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে সাগর কাজ করছিল, ঠিক তখনই এমডি স্যার তার কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার সাগর, নতুন অফিসে প্রথম দিন, কেমন লাগছে তোমার? এবার কোনো অসুবিধা হচ্ছে না তো? না স্যার, একদমই না, সব কিছু একদম ঠিক আছে। এরপর এমডি স্যার আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল। এরপর দিনগুলো ভালোই চলছিল, তখন আর টাকা পয়সার কোনো ঝামেলাও ছিল না। সাগর মোটামুটি মাস শেষে ভালো একটা মাইনে পেত। তাছাড়া বছর ঘুরতে না ঘুরতেই তার বেতন দ্বিগুণ হয়ে দাঁড়ালো, কারণ তার কাজের পারফরম্যান্স খুবই ভালো ছিল। তাই তো সেদিন এমডি স্যার সাগরকে নিজের কেবিনে ডেকে নিয়ে বললেন, সাগর, এই মাস থেকে তোমার বেতন 60,000 করে দেওয়া হলো। তুমি তো খুব ভালোই কাজ করতে পারো, তোমার কাজ দেখে আমি মুগ্ধ, তাই এত তাড়াতাড়ি তোমার বেতন বাড়িয়ে দিই। আপনাকে কি করে ধন্যবাদ দেব স্যার, সেই ভাষাটা আমার জানা নেই। সত্যি আপনি আমার অনেক বড় উপকার করেছেন। আপনি এত তাড়াতাড়ি আমার বেতন বাড়িয়ে দেবেন সেটা আমি ভাবতেই পারিনি। যাই হোক স্যার, সব মিলিয়ে আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার সত্যিই জানা নেই। এত কৃতজ্ঞতা প্রকাশ করার কি আছে? তুমি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছো, আমি তোমার কাজ দেখে তোমার বেতন বাড়িয়েছি। তুমি কখনোই কোনো কাজকে অফিসের বলে মনে করো না, তুমি সবসময় সব কাজকে নিজের কাজ বলেই মনে করো, আর সব কিছু তুমি নিজের মতন করেই সমাধান করে দাও। কখনো তোমাকে কোনো কাজের জন্য কোনো কথা বলতে হয়নি, তাই তো আমি খুশি হয়েছি তোমার ওপর। স্যার, আসলে আমি ছোটবেলায় একটা কথা শুনেছিলাম, কাজকে কখনো পর নয় আপন ভাবতে হয়। তাহলে এই কাজ আমাদের কাছে ধরা দেবে, তাই তো আমি সব সময় কাজকে নিজের বলে মনে করি আর আমি যত্ন সহকারে কাজ করি। এইভাবে কাজকে আপন করে নিও, তাহলে তুমি উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারবে। এবার যাই হোক, আমি এখন আসিফ, আর তোমাকে একটা কথা বলার ছিল। আমার মেয়ে আগামীকাল বাংলাদেশে ফিরে আসবে, আর আগামী সপ্তাহ থেকে আমাদের অফিসে জয়েন করবে। এরপর থেকে সেই এই অফিসের দেখাশোনা করবে। ও আচ্ছা, তাহলে তো খুবই ভালো খবর। আচ্ছা স্যার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপর দেখতে দেখতে এক সপ্তাহ সময় চলে গেল। সেদিন সাগর সকালবেলা ঘুম থেকে উঠতে পারছিল না। সকালবেলা যেন তার আরও খুব বেশি ঘুম পাচ্ছিল। সকাল প্রায় 10টা বেজে গেছে, তখন তার আম্মু তাকে ডাকতে আসলো। এই সাগর, কি হলো তোর? আজকে তুই অফিসে যাবি না নাকি? প্রতিদিনের মতো সকালবেলা তোকে ডাকতে হয় না, আজ আবার তোর কি হলো? কয়টা বাজে আম্মু? এই তো 9:50 বাজে। তুই এখনো ঘুম থেকে উঠছিস না কেন? তোর কি শরীর খারাপ লাগতেছে নাকি? কেন জানি না, আজ খুব বেশি ঘুম পাচ্ছে। তুমি যাও, আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসছি। এই কথা বলে সাগর বিছানা থেকে নেমে
ওয়াশরুমে চলে গেল। আর তখনই হঠাৎ মনে পড়ল এমডি স্যার গতকাল বলেছিল আজ অফিসে নতুন এমডি আসবে। তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে বের হয়ে এসে রেডি হয়ে নিল। আর তারপর নাস্তা না করেই অফিসের উদ্দেশ্যে বের হয়ে পড়ল। অফিসে আস্তে আস্তে তার 10টা 15 মিনিট বেঁচে গেছে। সে অফিসে এসে আগে নিজের কেবিনের দিকে যাচ্ছিল, তখনই অফিসের পিয়ন এসে তাকে বলল, আসসালামু আলাইকুম স্যার, আমাদের অফিসে তো আজ নতুন অ্যাডমিন ম্যাডাম এসেছে, উনি আপনাকে নিজের কেবিনে ডেকেছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি ম্যাডামের সঙ্গে দেখা করে নেব। এই কথা বলতে বলতে সাগর নিজের কেবিন থেকে বের হচ্ছিল আর মনে মনে বলছিল, আজকেই নতুন এমডি আসলো আর আজকে আমার অফিসে আসতে দেরি হলো। আল্লাহ জানে কি হতে চলেছে আমার সঙ্গে। এমডি স্যার তো খুব ভালো একজন মানুষ, কিন্তু ওনার মেয়ে কেমন সে সম্পর্কিত আমার বিন্দুমাত্র ধারণা নেই। যাই হোক, আগে ম্যাডামের সঙ্গে দেখা করি, তারপর যা হয় হবে। এই বলতে বলতে সাগর এমডি ম্যাডামের কেবিনের দরজার সামনে পৌঁছালো। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি আমাকে ডেকেছেন? নদী তখন ল্যাপটপে কাজ করছে, মাথা নিচু রেখেই বলল, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি আপনাকে ডেকেছি। আপনি আমাদের কোম্পানির ম্যানেজার, তবে আপনার প্রথম থেকে আসতে লেট হলো কেন? আপনি তো জানতেন আজ আমি আসব। আপনার উচিত ছিল সকাল সকাল অফিসে চলে আসার, কিন্তু তারপরও আপনি লেট করেছেন কেন? আই এম সরি ম্যাডাম, আসলে আজ সকালে কোনোভাবেই ঘুম ভাঙছিল না, তাই একটু দেরি হলো। দেখুন, এতদিন আমার আব্বু এই অফিস চালিয়েছে। আমার আব্বুর সামনে আপনি কি করতেন না করতেন সেই সব কিছু আমি জানি না, আর জানতেও চাই না। তবে এখন থেকে এই অফিস আমি সামলাবো। এই অফিসে যা কিছু হবে সব কিছু আমার কথা মতো, আর আমি অনিয়ম একদম পছন্দ করি না। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আসলে আমি কখনোই লেট করে আসি না, কিন্তু আজ হঠাৎ আমার কি হলো সেটাই বুঝতে পারছি না। আপনি এখন এখান থেকে যান। আমি আপনার এসব ফালতু বকবকানি শুনতে চাইছি না। আর ঠিক মতো কাজ করবেন। আমার কিন্তু কাজে ফাঁকি দেওয়া একদম ভালো লাগে না। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ ম্যাডাম, আমি সবটা বুঝতে পেরেছি। আপনি চিন্তা করবেন না, আমি কখনোই কাজে ফাঁকি দেই না। আমি সব সময় সব কাজ ভালো মতোই করি। তাই তো এমডি স্যার আমাকে এত ভালোবাসেন, আর বছর ঘুরতে না ঘুরতে আমার বেতন দ্বিগুণ করে দিয়েছেন। এই যে দেখুন, আমি তো আপনাকে বললাম এত বকবক করা আমার একদমই আমি পছন্দ করি না। আমার যা বলার আমি আপনাকে বলে দিয়েছি। আপনি এখন আসতে পারেন। হ্যাঁ, আমি যেটা আপনাকে বলেছি সেটা আপনি সবসময় মাথায় রাখবেন। আমার সামনে এত বকবক করবেন না, আর সময়ের কাজ সময় মতো করবেন। সাগর তখন মাথা নাড়িয়ে সেখান থেকে চলে আসলো। তবে সাগর একটা কথা মনে মনে ভাবতে লাগলো, এতক্ষণ আমার সঙ্গে কথা বলল, কিন্তু একটাবার আমার দিকে ফিরে তাকালো না, আর নিজের চেহারাটাও দেখালো না। এমন হওয়ার কারণটা কি? এই কথা চিন্তা করতে করতে সাগর নিজের কেবিনে চলে আসলো আর নিজের মতো করে কাজ করতে থাকলো। অফিসের টিফিন টাইম হবে, এমন সময় হঠাৎ অফিসের পিয়ন এসে বলল, স্যার, নতুন অ্যাডমিন ম্যাডাম আপনাকে ডেকে পাঠিয়েছেন, আপনাকে বলেছে এক্ষুনি যেতে। সাগর তখন মনে মনে ম্যাডামকে 100টা গালি দিতে লাগলো, আর তারপর নিজের কেবিন থেকে বের হয়ে চলে গেল। আসলে যখন এমডি স্যার ছিল তখন তাকে কখনো এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। সে সব সময় নিজের কাজ শেষ করত, তারপরই ফাইল নিয়ে এমডি স্যারের কেবিনে গিয়ে সেগুলো জমা দিয়ে আসতো। কিন্তু এই ম্যাডাম সকালবেলা একবার ডেকে পাঠালেন, এত বড় কথা শোনালেন। আমার এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, এখন আবার কেন ডেকে পাঠাচ্ছেন? এইসব ভাবতে ভাবতে সাগর রেডি হয়ে এমডি ম্যাডামের কেবিনের সামনে চলে আসলো। ম্যাডাম, আপনি আমায় ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, আমি আপনাকে ডেকে পাঠিয়েছি। আসলে আমি দুপুরে খাবার অর্ডার করেছি রেস্টুরেন্ট থেকে, ভুল করে দুজনের খাবার পাঠিয়ে দিয়েছে। আমি তো শুনলাম আপনি নাকি দুপুরে খাবার নিয়ে আসেন না, তাই একজনের খাবারটা আপনার জন্য রেখে দিয়েছি। আপনি খাবারটা খেয়ে নিন। কিন্তু ম্যাডাম, আমি তো প্রতিদিন অফিসের ক্যান্টিন থেকেই দুপুরের খাবার খেয়ে নেই, আমার লাগবে না। মিস্টার সাগর, আপনি ভুলে যাবেন না এটা আপনার স্বাধীনতার জায়গা না, এটা আমার অফিস। এখানে আমি যা বলবো তাই হবে। এটা তো আপনাকে সকালবেলায় আমি বলে দিয়েছিলাম। তাহলে এখন আবার আপনি আমার মুখে মুখে তর্ক কেন করছেন? আই এম সরি ম্যাডাম, আমি আপনার সঙ্গে তর্ক করতে চাইনি। তাহলে আমি আপনাকে যেটা বলেছি সেটাই করুন। টেবিলের উপরে একটা প্যাকেটে খাবার রাখা আছে, ওটা আপনি নিয়ে যান আর খেয়ে নেবেন। সাগর তখন কোনো কথা না বলে চুপচাপ টেবিলের উপর রাখা খাবারের প্যাকেটটা নিয়ে চলে আসলো আর মনে মনে ভাবতে লাগলো, ম্যাডাম কি খুব বাজে নাকি? বাহিরে বাজে হলেও ভিতরে ভালো। এইসব চিন্তা করতে করতে সে নিজের কেবিনে চলে আসলো আর তারপর খাবারটা খেয়ে নিল। খাবার খেয়ে আবার নিজের মতো কাজ করতে থাকলো। বিকাল 3টা বাজে, তার কাজ শেষ করেছে। এমডি ম্যাডামের
রুমে ফাইলগুলো জমা দিতে গেল। ম্যাডাম, আমার আজকের কাজ শেষ। এই নিন ফাইলগুলো, আপনি একটু চেক করে সাইন করে দিবেন। আপনাকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি আপনার মতো করে কাজ করবেন, আর আপনি সঠিক করেই কাজটা করবেন। আর আপনি যদি সঠিক করে কাজটা করেন তাহলে আমার আবার চেক করার কি আছে? কিন্তু তারপরও ম্যাডাম, আমার মনে হয় একবার আপনার এগুলো চেক করে নেওয়া উচিত। আপনি আমাদের অফিসের এমডি ম্যাডাম, তাই। আমি কোনো কাজ চেক করতে পারবো না। আব্বুর কাছে শুনেছি আপনি সব সময় নাকি সব কাজ মন দিয়ে করেন, তাই আপনি যা করবেন তাই আমি সাইন করে দিব। কোনো চেক করতে পারবো না, বুঝতে পেরেছেন? আমিও দেখতে চাই আপনি কতটা মনোযোগ দিয়ে কাজ করেন। আর যদি কখনো কোনো ফাইলে গোলমাল হয় তাহলে কিন্তু আপনার খবর আছে, এটা বলে দিলাম। ম্যাডাম, আমি সাধারণ একজন মানুষ, আমার তো হিসেবে গরমিল হতেই পারে, তাই তো বলছি আপনি একটু চেক করে তারপর সাইন করে দিবেন। শাট আপ! আমি আপনাকে কতবার বলেছি আপনি আমার মুখে মুখে কথা বলবেন না। আপনাকে যখন দায়িত্ব দিয়েছি তখন আপনি দায়িত্ব নিয়েই কাজ করবেন। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি কাজ করে চেক করে তারপর আপনাকে দিতে আসবো। এই বলে সাগর ফাইলগুলো জমা দিয়ে তারপর নদীর কেবিন থেকে বের হয়ে আসলো। কিন্তু বরাবরের মতো একটা বিষয় তাকে খুব ভাবাচ্ছে। নদী একটা বারও তার দিকে ফিরে তাকালো না। যে মানুষটা এত কড়া করে কথা বলতে পারে সেই মানুষটার চোখে চোখ রেখে কথা বলতে পারে না নাকি? কোনো সমস্যা আছে এর মধ্যে? এই কথাগুলো ভাবতে ভাবতেই সাগর নিজের কেবিনে চলে আসলো। তখনই হঠাৎ তার কেবিনের দরজায় কেউ নক করলো। এই যে মিস্টার সাগর, আমি কি আসতে পারি? কথাটা শুনে সাগর অনেকটা চমকে গেল আর দরজার দিকে তাকিয়ে দেখলো নদী তার কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে অনেকটা অবাক হয়ে নদীকে প্রশ্ন করলো, কি ব্যাপার নদী, এতদিন পর হঠাৎ তুমি কোথা থেকে আসলে? আর আমার অফিসের ঠিকানাই বা কি করে জানলে? কেন এত অবাক হচ্ছ কেন? আমি তো বলেছিলাম পৃথিবীটা গোল, আর আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আরও একবার তোমার সঙ্গে দেখাটা আমার হয়ে যাবে। হ্যাঁ, সব কিছুই বুঝলাম, কিন্তু এতদিন পর তুমি কোথা থেকে ফিরে আসলে আর আমার অফিসে কি করে? ভালোবাসি তোমায়, তাই তো ভালোবাসার টানে ফিরে এসেছি। যাই হোক, দিনকাল কেমন যাচ্ছে তোমার? এই তো আলহামদুলিল্লাহ। বিয়ে শাদী করেছো নাকি করবে বলে চিন্তা ভাবনা করছো? না, আসলে কখনো সেরকম চিন্তা করিনি, কারণ তুমি তো জানতে আমার একটা ছোট বোন আছে। এই তো বছরখানেক হলো চাকরিটা পেয়েছি, ফ্যামিলির একটু হাল ধরেছি। বোনটা এখনও পড়াশোনা করছে, সে পড়াশোনা শেষ করবে, কিছু একটা করবে, তারপর তাকে বিয়ে দেব, আর তারপর না হয় নিজের চিন্তা ভাবনা করব। তখনই হঠাৎ নদীর আব্বু সেখানে চলে আসলো আর বলল, নদী, তোমাকে ফোনে পাওয়া যাচ্ছে না, তাই আমাকে অফিসে চলে আসতে হলো। আসলে আমি আর তোমার আম্মু আজকে একটু চট্টগ্রাম যাচ্ছি। তোমার দাদু অসুস্থ, ওনার সঙ্গে দেখা করতে হবে। আমাকে একটা মেসেজ করে দিলেই পারতে, এখানে আর কষ্ট করে আসার দরকার কি ছিল? আচ্ছা ঠিক আছে, তোমরা চলে যাও, সমস্যা নেই। নদীর আব্বু তখন সেখান থেকে চলে গেল। এ দেখে সাগর অবাক হয়ে নদীর দিকে তাকিয়ে আছে। এটা দেখে নদী বলল, কি ব্যাপার মিস্টার সাগর, কি হয়েছে? তুমি এভাবে আমার দিকে হা করে তাকিয়ে আছো কেন? তুমি এমন ভাবে তাকিয়ে আছো যেন মনে হচ্ছে তুমি এই জীবনেই প্রথমবার আমাকে দেখছো। না, আসলে একটা বিষয় ভেবে খুব অবাক হচ্ছি। পৃথিবীটা আসলেই গোল। আমাকে অবশেষে ঘুরে ফিরে তোমার দ্বার প্রান্তেই ফিরে আসতে হলো। তুমি বিশ্বাস করো, আমি যদি জানতাম এই অফিসটা তোমার বাবার আর এই অফিসের এমডি স্যার তোমার বাবা, তাহলে আমি কখনো এই অফিসে চাকরি নিতাম না। কেন তুমি এখনো আমার ভালোবাসাকে অবহেলা করো? আমি তো তোমায় সত্যিই ভালোবাসি, তোমায় ভালোবেসে কাছে পেতে চেয়েছি। এটা তো আমার কোনো অন্যায় হতে পারে না। প্লিজ সাগর, তুমি এবার আর আমাকে ফিরিয়ে দিও না। আপনাকে কাছে টেনে নেওয়ার মতো কোনো শক্তিও আমার নেই, কারণ আপনি আমাদের অফিসের এমডি স্যারের একমাত্র আদরের রাজকন্যা। আপনাকে দূর থেকে ভালোবাসা যায়, যেমন আমরা আকাশের চাঁদকে ভালোবাসি, কিন্তু তাকে ছুঁয়ে দেখার সাধ্য নেই। কে বলেছে ছুঁয়ে দেখার সাধ্য নেই? জানো, আমি যেদিন জানতে পেরেছি তুমি আমাদের অফিসে চাকরি নিয়েছো, সেদিন সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে চলে আসার। আর তারপর আমি আব্বুকে সবকিছু খুলে বলেছি, আর সবকিছু শুনে আব্বু আমাকে বাংলাদেশে নিয়ে এসেছে। আসলে তুমি তো জানো ওখানেও আমাদের একটা বিজনেস আছে। আমি ওখান থেকে ওই বিজনেসের দেখাশোনা করছিলাম, কিন্তু যেদিন তোমার খোঁজ পেলাম সেদিন আর ওখানে থাকতে পারলাম না। তোমার ভালোবাসা আমাকে টেনে নিয়ে এসেছে। এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ,
আমি যা বলছি একদম সত্যি কথাই বলছি। আমি যেদিন জানতে পেরেছি তুমি আমাদের অফিসে চাকরি করো, সেদিনই আমি আব্বুকে সবকিছু খুলে বলেছি। তাছাড়া আব্বু সবসময় তোমার প্রশংসা করত, তাই তোমাকে দেখার খুব ইচ্ছে হয়েছিল। তাই সেদিন আব্বু ভিডিও কলে তোমাকে দেখায়, আর তারপরে আমি নিশ্চিত হয়েছি এটা আমার সাগর, যাকে আমি খুব ভালোবাসতাম। তাই আমি আব্বুকে সবকিছু খুলে বলি, আর আব্বু সবকিছু মেনে নিয়েছে। তাই তো আমি আবার তোমার লাইফে ফিরে এসেছি। কিন্তু আর কোনো কিন্তু নয়, আমার আব্বু আম্মু আজ চট্টগ্রাম যাচ্ছি, আমার দাদু অসুস্থ, তাদের সঙ্গে দেখা করতে আগামীকালকেই ঢাকায় ফিরে আসবে। আর তার পরের দিন আমি আব্বুকে তোমার আম্মুর সঙ্গে কথা বলতে পাঠাবো। প্লিজ এবার তুমি না করো না। সত্যি তুমি আমাকে এতটা ভালোবাসো সেটা আমি জানতাম না। ভার্সিটি লাইফে তোমাকে কত অবহেলা করেছি, কত অপমান পর্যন্ত করেছি, কিন্তু তারপরেও তুমি সবসময় আমার পিছনে পড়ে রয়েছো। জানি না তুমি আমার মাঝে কি দেখতে পেয়েছো, আর এটাও জানি না যে তুমি যে স্বপ্ন নিয়ে আমায় ভালোবেসে যাচ্ছ সেই স্বপ্ন আমি কোনোদিনও পূরণ করতে পারবো কিনা। আমার স্বপ্ন আকাশ ছোঁয়া নয়, আমার স্বপ্ন এইটুকুই, আমি চাই শুধু তুমি আমায় ভালোবাসো আর সারা জীবন ভালোবেসে যাও, তাহলেই আমার হবে। আমি অট্টালিকা চাই না, আমি কুড়ে ঘরে থাকতে পারবো। আমি 3 বেলা 5 স্টার হোটেলে খেতে চাই না, 2 বেলার ডাল ভাত হলেই চলবে। দিন শেষে আমি আমার ভালোবাসার মানুষটার বুকে মাথা রেখে ঘুমাতে চাই। কারণ কি জানো, লাখ টাকার খাটে শুয়েও মানুষ ঘুমাতে পারে না, কারণ যেখানে ভালোবাসার অভাব থাকে সেখানে ভালোবাসার মানুষটা থাকবে, সেখানে আমি মাটিতে বিছানা পেতেও খুব ভালোভাবে ঘুমাতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এতটা বছর অপেক্ষা করে আবার আমার জীবনে ফিরে এসেছো, আমি তোমাকে ফেরাবো না। তুমি যদি সব কিছু মিলিয়ে চলতে পারো তাহলেই আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। আমি সব রকম পরিস্থিতিতেই তোমার পাশে আমাকে মানিয়ে নিতে পারবো, কারণ আমি তো আমার বাবার একমাত্র মেয়ে। আমার বাবার যা কিছু আছে, বাবার পরে সব কিছুর উত্তরাধিকারী শুধুমাত্র আমি। তাই তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার এবং তোমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের দায়িত্ব নিতে চাই। সাগর তখন আর কোনো কথা বলল না। পরের দিন নদীর আব্বু আম্মু যখন ঢাকায় ফিরে আসলো, নদী তখন তার আব্বুর সঙ্গে সামনাসামনি বসে কথা বলল। আব্বু, আমি সাগরের সঙ্গে কথা বলেছি, সে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। তুমি তার আম্মুর সঙ্গে কথা বলো। তুই সত্যি বলছিস সাগর রাজি হয়েছে? কিন্তু এটা যেন আমার বিশ্বাস হচ্ছে না। আমি সাগরকে খুব কাছ থেকেই দেখেছি, ছেলেটা খুব সহজ সরল আর খুব ভালো মনের মানুষ। তুই যদি সাগরকে নিজের লাইফ পার্টনার হিসাবে পাস তাহলে তুই খুব ভাগ্যবান হবি রে মা। হ্যাঁ বাবা, সাগরকে আমি খুব কাছ থেকেই দেখেছি, তাই আমি সাগরকে ভালোবাসি। এখন আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছে এনে দেওয়ার দায়িত্বটা তোমার। ঠিক আছে মা, তুই কোনো চিন্তা করিস না। আমি আজকেই সাগরের আম্মুর সঙ্গে দেখা করব আর তোদের বিয়ের ব্যাপারেও কথা বলবো। অতঃপর সেদিন বিকেল বেলা নদীর আব্বু সাগরের আম্মুর সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে চলে গেল। তাদের ছোট্ট একটা বাড়ি, এখনো সাগর পাকা বাড়ি করে উঠতে পারেনি, কারণ সে তো সবেমাত্র ছোট্ট একটা চাকরি করছে, সংসার সামলাচ্ছে, বোনের পড়াশোনার খরচ চালাচ্ছে, সেই সঙ্গে মায়ের ওষুধের খরচ। নদীর আব্বু বাড়ির ভিতরে প্রবেশ করতেই সাগরের ছোট বোন দৌড়ে আসলো আর ওনাকে দেখে প্রশ্ন করলো, আসসালামু আলাইকুম আঙ্কেল, কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। ওয়ালাইকুম আসসালাম মামুনি, তুমি আমাকে চিনতে পারবে না। আমি তোমার ভাইয়া যে অফিসে চাকরি করে সেই অফিসের এমডি। আমি তোমার আম্মুর সঙ্গে দেখা করতে। তোমার আম্মু কোথায়? ওনাকে একটু ডেকে দিতে পারবে? কেন আঙ্কেল, কি হয়েছে? আমাকে প্লিজ বলবেন আমার ভাইকে কোন সমস্যা হয়েছে? আপনি প্লিজ আমাকে বলেন। না মামুনি, সেরকম কোনো বিষয় নেই। আমি তোমার আম্মুর সঙ্গে তোমার ভাইয়ের বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছি। তবে প্লিজ তুমি তোমার আম্মুকে একটু ডেকে দাও। ও, এই ব্যাপার? আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি এসে বসুন, আমি এক্ষুনি আম্মুকে নিয়ে আসছি। আসলে আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম, আপনি বলছেন আমি আম্মুকে নিয়ে আসছি। এই কথা বলে তিশা ভিতরের রুমে চলে গেল আর তারপর তার আম্মুকে নিয়ে আসলো। সাগরের আম্মু আর নদীর আব্বু দুজনে সামনাসামনি বসে আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলুন, আপনি আমার সঙ্গে কি ব্যাপারে কথা বলতে চান? ওয়ালাইকুম আসসালাম, আমি আসলে সাগরের বিয়ের ব্যাপারে কথা বলতে। হ্যাঁ বলুন। দেখুন, আমাদের তো এখনও আর্থিক অবস্থা এতটা ভালো হয়নি যে আমরা আরেকটা বাড়ি
বাড়তি মানুষ খাওয়াতে পারবো। তাই আমরা এখানেই আমাদের ছেলের বিয়ের ব্যাপারে কিছু চিন্তা করছি না। আরে বিয়ান সাহেবা, আগে আপনি আমার কথাটা তো পুরোটা শুনেন, তারপর আপনার যা বলার আমাকে বলুন। কিন্তু আপনি তো আমাকে কোথায় শেষ করতে দিচ্ছেন না। ও আচ্ছা, ঠিক আছে, বলুন আপনি কি বলতে চান। দেখুন, আপনাকে হয়তো বলা হয়নি যে নীল যে অফিসে চাকরি করে আমি সেই অফিসের। আমি এখন থেকে আমার ব্যবসার সমস্ত কাজ থেকে বিরতি নিয়েছি। এখন সবকিছু আমার মেয়ে সামনে, আর নদী আমার একমাত্র সন্তান। আমার পরে সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী নদীই হবে। দেখুন, আমি আপনাকে এ ব্যাপারে কোনো কথা বলতে পারলাম না। জীবনটা আমার ছেলের, তাই আমি চাই আমার ছেলের সমস্ত ব্যাপারে আমার ছেলে নিজ সিদ্ধান্ত নিক। তাই এটাই ভালো হবে যে আপনি আমার ছেলের সঙ্গে কথা বলুন। সাগরের সঙ্গে নদী কথা বলেছে, সাগর রাজি আছে, তাই আমি আপনার সঙ্গে কথা বলতে চলে আসলাম। এখন আপনি যদি রাজি থাকেন তাহলে আমি শুভ কাজটা সেরে ফেলতে পারি। তাছাড়া দেখুন, আমার মেয়েটা সেই ভার্সিটি লাইফ থেকে আপনার ছেলেটাকে পছন্দ করে, তো আর এত বছর পরেও আপনার ছেলের জন্যই অপেক্ষা করে রয়েছে। কতবার আমি তাকে বিয়ের জন্য প্রেসার দিয়েছি, কিন্তু সে কোনোদিনই বিয়ের জন্য রাজি হয়নি, কারণ সে সাগরকে সত্যিই মনে প্রাণে ভালোবাসতো। আম্মু, আঙ্কেল মনে হয় একদম সত্যি কথাই বলেছে, কারণ আমিও দেখেছি এই যুগের ছেলেরা কত সৎ প্রেম করে, কিন্তু তোমার ছেলেকে কোনোদিন কোনো মেয়ের দিকে ফিরে তাকাতেও দেখিনি। তাই আমি বলি তুমি সম্মতি দিয়ে দাও, আর শুভ কাজটা ভালোই ভালোই হয়ে যাক। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন আমি রাজি আছি, তবে আমার ছেলের সঙ্গে আরও একবার আপনি নিজে কথা বলেন নেবেন। সে যদি রাজি না থাকে তাহলে এই বিয়েটা করানোর খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আরও একবার সাগরের সঙ্গে কথা বলে নেব। দেখুন, আমি আপনার চিন্তা ভাবনা করে তারপরেই কিন্তু আপনার এখানে এসেছি। আমার মনে হয় সাগর এতে রাজি আছে, তা না হলে নদী আমাকে এভাবে জোর দিয়ে বলতো না। যাই হোক, আজ তাহলে আসি আমি। আরে এটা আপনি কি বলছেন? আমাদের ছেলেমেয়েদের মধ্যকার সম্পর্কটা হোক বা না হোক, আপনি বাড়ির মেহমান, প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন, খালি মুখে চলে যাবেন এটা তো হতে পারে না। তিশা, দেখো মিষ্টি আছে, তোমার আঙ্কেলের জন্য মিষ্টি নিয়ে আসো। হ্যাঁ আম্মু, আমি এক্ষুনি নিয়ে আসছি। আর আঙ্কেল, আপনি আমাকে 5টা মিনিট সময় দিন, আমি কিন্তু খুব ভালো করে কফি বানাতে পারি। আপনার জন্য 1 কাপ কফি বানিয়ে নিই, আপনার খেতে খুব ভালো লাগবে। ঠিক আছে মামুনি, তাই নিয়ে এসো। আমি আবার কফি খেতে খুব পছন্দ করি। তুমি যখন বলছো তুমি খুব ভালো কফি বানাতে পারো, তাহলে তো আমি 5 মিনিট বসতেই পারি। এই বলে সাগরের আম্মু আর এমডি স্যার ড্রয়িং রুমে বসে গল্প করতে থাকলো। এদিকে তিশা কিচেনে গিয়ে 1 কাপ গরম গরম কফি বানিয়ে আনলো আর ফ্রিজ থেকে কিছু মিষ্টি নিয়ে আসলো। নাস্তা শেষ হলে এমডি স্যার সাগরের আম্মুর থেকে বিদায় নিয়ে বের হয়ে চলে গেল। তখনই নদী তার আব্বুকে ফোন দিল। তা কি ব্যাপার আব্বু, তুমি কি সাগরের আম্মুর সঙ্গে কথা বলতে গিয়েছিলে? সাগরের আম্মু কি বলল? হ্যাঁ, আমি ওনার সঙ্গে কথা বলেছি, আমি ওনাকে সবকিছু বুঝিয়ে বলেছি, আর উনি রাজিও হয়ে গেছেন। তারপরে উনি বলেছেন আরো একবার সাগরের সঙ্গে কথা বলে নিতে। সাগর যদি এই বিয়েতে রাজি থাকে তাহলে উনি এই বিয়েতে রাজি, নয়তো উনি রাজি নন। তাছাড়া উনি সবটাই সাগরের উপর। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় এসে তারপর তোমার সঙ্গে কথা বলবো। এবারে নদী ফোনটা কেটে দিল, আর এদিকে কিছু করার মতোই সাগর তার কেবিনে আসলো। মে আই কাম ইন ম্যাডাম? এই তোমাকে না বলেছি তুমি এখন আর আমাকে ম্যাডাম ম্যাডাম বলে ডাকবে না। কয়েকদিনের মধ্যেই আমাদের বিয়ে হতে চলেছে, আমি তোমার বউ হব, তুমি আমাকে নাম ধরে ডাকবে। আগে বিয়েটা তো হোক, তারপর না হয় নাম ধরে ডাকা যাবে, কিন্তু বিয়ে হলেও তুমি তো আমার বাড়িতেই আমার বউ থাকবে, আর অফিসে তো তুমি আমার বসই থাকবে। অফিসে তুমি আমার বস আর আমি তোমার অধীনস্থ কর্মচারী, আর বাড়িতে আমি তোমার স্বামী হব, বুঝতে পেরেছো? না একদমই নয়, আমি এই যুগের মেয়ে, তবে আমি এতটাও বলতে চাইনি। আমি আমার স্বামীকে যথেষ্ট রেসপেক্ট করব। আদিম যুগের মেয়েরা যেমন স্বামীকে অনেক সম্মান করত, আমিও ঠিক তেমনটাই করব। আমি তোমাকে বিয়ে করব, কিন্তু তুমি কি ভেবেছো বিয়ের পরও আমি অফিস সংসার সবকিছু সামলাবো?
আমি অফিস সামলাতে পারবো না। আমি সংসার, বাচ্চা কাচ্চা আর শাশুড়িকে নিয়ে ভালো একটা লাইফ ক্রিয়েট করতে চাই, আর অফিসের সবটাই আমি তোমার উপর ছেড়ে দেব। আরে না, একদমই নয়। তাহলে তো আমি তোমাকে বিয়ে করব না। তোমার বাবার অফিস সব কিছুই তোমার, তাহলে তুমি কেন সামলাবে না? আমি কেন যেচে পড়ে নিজের উপর এতটা প্রেশার নিতে যাব? কারণ ওই যে বললাম, আমি তোমার বউ হব, আর বিয়ের পর একটা মেয়ের কাজ হলো তার স্বামী, সন্তান, সংসার আর দেশের মানুষজনদের নিয়ে ভালো থাকা। আমি সেটাই করব। তাহলে আমি তোমাকে বিয়ে করব না, কারণ আমি নিজের ইচ্ছায় এত বড় ঝামেলা পোহাতে চাই না। এত বড় অফিস আর কত বড় দায়িত্ব, এত সব কিছু আমি সামলাতে পারবো না। তাছাড়া এইটুকুই নাই, কানাডাতে তোমাদের বিজনেস রয়েছে, এত কিছু সামলানো আমার পক্ষে সম্ভব নয়। তাই এটাই ভালো হয় যে আমি তোমাকে বিয়েটাই না করি। কি বললে তুমি? তুমি আমাকে বিয়ে করবে না? আচ্ছা ঠিক আছে, তোমাকে বিয়ে করতে হবে না। আমি আজকেই আর এই মুহূর্তেই সুইসাইড করব, কারণ যে জীবনে আমি তোমাকে পাবো না সেই জীবন রেখে আমার কোনো লাভ নেই। চলে যাও তুমি এখান থেকে। আরে পাগলি মেয়ে, এসব তুমি কি বলছো? আমি তো শুধু তোমার সঙ্গে মজা করলাম, আর তুমি এভাবে কথা বলছো কেন? আমি তোমায় ভালোবাসি, সত্যি অনেক বেশি ভালোবাসি। তোমাকে আমি কখনোই হারাতে চাই না। আমি তো শুধু তোমার সঙ্গে মজা করছিলাম। তাছাড়া এটা তুমি ভেবে দেখো, এত বড় অফিসের দায়িত্ব আমি সামলাতে পারবো না। তুমি যদি না পারো তাহলে তো আমি আছি। তার আগে তুমি একবার চেষ্টা তো করে দেখবে, তাই না? অতঃপর সাগর কোনো রকমে বিষয়টা ধামাচাপা দিল আর নদীর সঙ্গে বসে অনেকক্ষণ গল্প করতে থাকলো। এভাবে দেখতে দেখতে অফিসের টাইম শেষ হয়ে আসলো। সাগর অফিস থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসলো। বাসায় আসতে না আসতেই তার ছোট বোন তিশা তাকে বলল, কি রে ভাইয়া, জল এত দূর পর্যন্ত গড়িয়ে গেছে, একবার আমাদেরকে বললিও না। তুই এরকম কেন রে? কোন জল আর কোথায় পর্যন্ত গড়িয়ে গেছে সেটা তো আমি বুঝতে পারছি না। কি হয়েছে খুলে বলো তো শুনি। ওরে বাবা, অফিসের এমডির মেয়ের সঙ্গে প্রেম করিস আর এখন আবার বলছিস কিছুই বুঝতে পারছিস না? এরপর ন্যাকা সাজছিস কেন? সব কিছু বলে দিলেই তো পারতি। আমরা কি তোকে না বলতাম নাকি? আচ্ছা এই ব্যাপার, শোন, এটা তো তোরা সবাই জানিস যে ভার্সিটি লাইফে নদী আমার পিছনে কিভাবে ঘুরঘুর করতো, কিন্তু আমি কখনোই তাকে পাত্তা দিতাম না। সে বড়লোক বাবার একমাত্র মেয়ে বলে আমি চাইতাম না কেউ আমার লাইফের সঙ্গে জড়িয়ে নিজের লাইফটা নষ্ট করব। আমার বাবা নেই, আমি জীবনটা কিভাবে কাটিয়েছি আর এখনও কাটাচ্ছি সেটা শুধুমাত্র আমি জানি। তাই আমার এই অনিশ্চিত জীবনের সঙ্গে কাউকে জড়াতে চাইনি। হ্যাঁ রে ভাইয়া, আমরাও সেটা খুব ভালো করেই জানি। তোর মতো ভাইয়া পাওয়া সত্যি একটা মেয়ের জন্য কতটা ভাগ্যের ব্যাপার, সেটা আমি বুঝতে পারি। যাই হোক, বাদ দে, এখন ফ্রেশ হয়ে আয়, আমি তোকে খাবার দিচ্ছি। সাগর তখন কোনো কথা না বলে সোজা নিজের রুমে চলে গেল। আর তারপরও ফ্রেশ হয়ে এসে খাবার খেতে বসলো। খাবার খেতে খেতেই হঠাৎ তিশা বলে উঠল, ভাইয়া, তোর শ্বশুর কি বললো? বিয়েটা কি তাড়াতাড়ি হচ্ছে নাকি একটু লেট হবে? কেন, এত কিছু জেনে তোর কী লাভ? বিয়ে তাড়াতাড়ি হচ্ছে নাকি লেটে হচ্ছে সেটা তো আমাদের ব্যাপার। তুই এই ব্যাপারে আগ্রহ দেখাচ্ছিস কেন এত? ও বাবা, আমি তো তোর একমাত্র বোন, আমি আগ্রহ দেখাবো না তো কে আগ্রহ দেখাবে? বল শুনি। তোর বিয়েটা হয়ে গেলে তোর রাস্তাটা ক্লিয়ার, তারপরে আমি বিয়েটা করে নিব। ওরে বাবা, এই কথা? তাহলে দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে সাগর তিশাকে একটা থাপ্পড় দিতে চাইছিল, কিন্তু তিশাকে আর পাই কে, সে ততক্ষণে দৌড়ে সেখান থেকে নিজের রুমে চলে গেল। তারপর সাগর খাবার খেয়ে নিজের রুমে এসে শুয়ে ঘুমিয়ে পড়ল। রাত তখন 12টা বাজে। তখনই নদী তাকে ফোন দিল। সাগর ঘুমিয়ে পড়ছিল, ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলো। হ্যালো, হ্যাঁ বলো। আরে তুমি তো আচ্ছা মানুষ, বিয়ের আগে কয়েকদিন চুটিয়ে প্রেম করব, আর তা না করে তুমি আমাকে ফোন না দিয়ে ঘুমিয়ে পড়েছো। আমি তো ভেবেছিলাম বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে তুমি আমাকে ফোন দেবে, কিন্তু এখন রাত 12টা বেজে গেল, আমি এইদিকে অপেক্ষা করছি আর তুমি ঘুমিয়ে পড়েছো। ও আসলে শরীরটা ক্লান্ত লাগছিল তো, তাই খাওয়া দাওয়া করে রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তুমি রাতের খাবার খেয়েছো তো? হ্যাঁ, আমি তো অনেকক্ষণ আগেই রাতের খাবার খেয়ে নিয়েছি, আর তারপরে তো তোমার ফোনের জন্য অপেক্ষা করছিলাম। আমি তো ভেবেছিলাম তুমি একটা ফোন অন্তত দিবে।
তারপর দুজনে মিলে বেশ কিছুক্ষণ কথা বলল, আর তারপর ফোন রেখে দিয়ে ঘুমিয়ে পড়ল। এভাবেই চলছিল তাদের দিনগুলো। দেখতে দেখতে প্রায় 1 মাস সময় কেটে গেল। ইতিমধ্যে সাগরের আম্মু আর নদীর আব্বু মিলে কথা বলে তাদের বিয়ের দিন তারিখ ফাইনাল করেছে। কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে, তাই বিয়ের কেনাকাটা চলছে। তাই তো নদী আর অফিস থেকে তিশাকে ফোন দিল। আসসালামু আলাইকুম, কি ব্যাপার নন্দিনী, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাবি, আল্লাহর রহমতে ভালোই আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, ভালোই আছি। একটা কাজ করো, তুমি আজ বিকেলে 3টার দিকে আমার অফিসে চলে এসো। আমি তোমাকে নিয়ে একটু শপিং করতে যাব। বিয়ের তারিখ তো কাছাকাছি চলে এসেছে, কিন্তু এখনও কোনো কেনাকাটাই করা হলো না। তাই ভাবছি আজ একবার তোমাকে নিয়ে একটু শপিং মলে যাব। বিয়ের বেনারসি আর কিছু অর্নামেন্টস চুজ করব। তার জন্য আবার আমাকে ফোন দেওয়া লাগে নাকি? তোমার জামাই তো অফিসেই আছে, তোমার জামাইকে নিয়ে চলে যাও, তাহলেই তো হলো। এই একদম খোটা মেরে কথা বলবে না। সে অফিসে আছে, তাতে কি হয়েছে? তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র আদরের ননদিনী। তোমার কাছে কি আমি এইটুকু আবদার করতে পারি না নাকি? তাড়াতাড়ি বিকেলবেলা চলে এসো। আর তাছাড়া আমি কি শুধু আমার একার জন্য শপিং করব নাকি? আমার বিয়েতে আমি যেরকম ড্রেস পরবো, যেরকম অর্নামেন্টস পরবো, তুমিও ঠিক সেরকমই ড্রেস আর অর্নামেন্টস পরবে। এটা আমার ইচ্ছে, কারণ আমার তো নিজের কোনো ভাই বোন নেই। যদি তোমাকে আমার বোন হিসেবে পাই, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। হয়েছে হয়েছে, আমাকে আর পাম দিতে হবে না। ঠিক আছে, আমি বিকেলবেলায় চলে আসবো। এগুলো বলে নদী ফোনটা কেটে দিল। আর এদিকে বিকেল 2:30 বাজতে না বাজতেই সে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়ল। তখনই তার বয়ফ্রেন্ড নিলয় তাকে ফোন করে। হ্যালো বেবি, কি করছো? তুমি তো জানোই সামনে আমার ভাইয়ের বিয়ে, তাই ভাবি আমাকে ফোন করে বলল অফিসে চলে যেতে, আর সেখান থেকে আমাকে নিয়ে শপিং করতে যাবে। ও তাই বুঝি? তাহলে আমার জন্য কি আনবে সেটা তো বললে না। হাজার হোক, একমাত্র শালাবাবুর বিয়ে বলে কথা, সেখান থেকে কিছু অন্তত আশা করতেই পারি। শালা বাবু তো তোমার, তাহলে তুমি আমাকে কেন বলছো? তুমি নিজেই তোমার শালাবাবুকে বলে দাও না, শালাবাবুর বিয়েতে তোমার কি গিফট চাই। দূর, তুমিও না যা তা। শ্বশুরবাড়ির মানুষের কাছ থেকে গিফট চেয়ে নিতে হয় নাকি? শ্বশুরবাড়ির মানুষ যখন মনে চাইবে তখন তারা নিজে থেকেই আমাকে গিফট করবে। আমি কেন তাদের কাছ থেকে চেয়ে নেব? আচ্ছা মশাই, ঠিক আছে, তাহলে এখন ফোনটা রাখি, রাতে বাসায় ফিরে। এই বলে তিশা ফোনটা কেটে দিল। আর এদিকে যথাসময়ে নদীর অফিসে এসে পৌঁছে গেল। তিশা নদীর কেবিনের দিকে যাচ্ছিল, তখনই হঠাৎ সাগর নিজের কেবিন থেকে বের হলো আর তিশাকে অফিসে দেখতে পেয়ে বলল, কি রে, তুই হঠাৎ অফিসে কেন? মানে ভাবি তোমাকে কিছু বলেনি? একটু আগেই ভাবি তো আমাকে ফোন দিয়ে বলল অফিসে চলে আসতে। ভাবি নাকি আমাকে নিয়ে শপিংয়ে যাবে। ওরে বাবা, এখনো বিয়েটাই হলো না আর তুই ভাবি বানিয়ে নিলি? বিয়েটা হয়নি তো কি হয়েছে, কিছুদিনের মধ্যেই তো বিয়েটা হতে যাচ্ছে। তাই তো আগে থেকেই ভাবি ডাকার অভ্যাসটা করছি, তা না হলে যদি আবার পরে ভাবি ডাকতে না পারি। এই বলে তিশা সাগরকে পাশ কাটিয়ে নদীর কেবিনে চলে গেল। নদী তখন অফিসের কিছু কাজ করছিল। তিশা তাই দরজায় দাঁড়িয়ে নক করলো। এক্সকিউজ মি, মে আই কামিং? আরে তিশা, তুমি অনুমতি কেন নিচ্ছ? আসো না, ভেতরে আসো। তুমি প্লিজ একটু 10 মিনিট বসো। আমি আমার হাতের কাজটা শেষ করে তারপরে তোমাকে নিয়ে বের হব। তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম, আর তখনই ছোট একটা ভুল হয়ে গেল, তাই আবার কাজটা রিপিট করতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি মন দিয়ে কাজ করো, আমি এখানে বসি। যাই হোক, তোমার অফিসটা কিন্তু বেশ ভালোই, আমার খুব পছন্দ হয়েছে। তাই নাকি? তাহলে চাইলে তোমার ভাইয়ার সঙ্গে তুমিও অফিসে জয়েন করতে পারো, আমার কোনো সমস্যা নেই কিন্তু। আরে না, আমার আবার এত চাকরি করার কোনো ইচ্ছে নেই। বিয়ের আগে ছোট্ট একটা চাকরি নিব, আর তারপর সংসার করে জামাইকে নিয়ে ভালো থাকবো। আর জামাই যদি আমাকে বলে চাকরি করতে হবে না, তাহলে করব না, দ্যাটস ইট। ও তাহলে তো খুবই ভালো, দাঁড়াও আমি তোমার জন্য কফির অর্ডার করি। এই বলে নদী তখনই তার পিয়নকে কফি নিয়ে আসতে বলল আর নিজের কাজগুলো করতে লাগলো। এভাবে 10 মিনিটের মধ্যেই নদীর কাজ হয়ে গেল, আর এদিকে তিশার কফি খাওয়াও হয়ে গেল। তারপর দুজনে মিলে অফিস থেকে বেরিয়ে প্রায় তখন রাত 10টা বেজে গেছে। তারা দুজনে তখনও কেনাকাটা করছে। তাদের কেনাকাটা যেন শেষ হতেই চাইছে না।
তখনই সাগর নদীকে ফোন দিল। আরে কই তোমরা? তিশা এখনো বাসায় ফিরেনি কেন? তিশা বাসায় ফিরবে কোথা থেকে? আমরা তো এখনো শপিং মল থেকেই বের হইনি। চিন্তা করো না, আমি আমার ড্রাইভারকে দিয়ে তিশাকে বাসায় পৌঁছে দেব। এই সবে মাত্র শপিং শেষ হলো, আমরা দুজনে ডিনার করব আর তারপরেই বাসায় ফিরবো। তোমরা এখনই যা শুরু করেছো, আমি বুঝতে পারছি না আমার ভবিষ্যৎ দিন কিভাবে যাবে। এখনো বিয়েটাই হলো না, আর এখনই হব। ননদীকে নিয়ে রাত 10টা পর্যন্ত শপিং মলে শপিং করছো। আল্লাহ জানে আমার কপালে কি হতে চলেছে। এই দেখো, একদম বেশি কথা বলবে না। এত কথা বলা কিন্তু আমার একদমই পছন্দ নয়, এটা তুমি খুব ভালো করেই জানো। তাই চুপচাপ শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। আমি বাসায় গিয়ে তারপর তোমাকে ফোন দেব। আর তিশাকে নিয়ে চিন্তা করতে হবে না, তিশা সময় মতো বাসায় পৌঁছে যাবে। এই কথা বলে নদী ফোনটা কেটে দিল আর তারপর দুজনে বাসার উদ্দেশ্যে রওনা দিল। নদীর বাসার সামনে এসে নদী গাড়ি থেকে নেমে পড়লো আর তিশাকে বলল, সাবধানে যেও। আর ড্রাইভার আঙ্কেল, আপনি ওকে বাসায় পৌঁছে ভেতরে দিয়ে তারপরেই কিন্তু আসবেন। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিকমতো বাসায় পৌঁছে যাব। অতঃপর নদী বাসার ভিতরে ঢুকে গেল আর এদিকে তিশা গাড়িতে করে বাসায় চলে গেল। সে যখন বাড়িতে ঢুকলো তখন রাত আনুমানিক 11টার মতো বাজে। কলিং বেল চাপ দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল আর তাকে দেখে একটু রেগে গিয়ে বলতে লাগলো, এই এত রাত করে কেউ বাড়িতে ফেরে? আমি কি করব? আমাকে বলো। তোমার বৌমা শপিং করতে গেছে, তার শপিং যেন শেষই হতে চাইছে না, তাই তো এত রাত হয়ে গেল। এখানে আমার কি দোষ বলো আমাকে? আচ্ছা ঠিক আছে, এখন টেবিলে খাবার রাখা আছে, চুপচাপ খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়। আমি তো বাইরে থেকে খাবার খেয়ে এসেছি, এখন আর খাবো না। যাও, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আর আমিও ঘুমিয়ে পড়বো। এই কথা বলে তিশা সেখান থেকে সোজা নিজের রুমে চলে গেল আর তারপর ঘুমিয়ে পড়ল। এদিকে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই সাগর তিশার রুমে চলে যায় আর তিশাকে বলে, কিরে, কাল তোরা দুজনে একা একাই শপিং মলে চলে গেলি আর নিজেরাই শপিং আর খাওয়া দাওয়া করে চলে আসলি, আমার জন্য কিছু আনলি না কেন? এই কথা তুই আমাকে কেন বলছিস? তুই তোর বউকে বলতে পারিস না? তোর বউই তো আমাকে নিয়ে শপিং করতে চলে গেল, আমি তো আর নিজের পয়সায় শপিং করিনি। তাছাড়া আমাকে তো আর তোর শপিং করার জন্য কোনো টাকা দিয়ে দিসনি যে আমি তোর জন্য কিছু নিয়ে আসবো। তোরা একদম যা তা। এই বলে সাগর তিশা রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে আসলো। এরপর দেখতে দেখতে আরও কিছুদিন সময় কেটে গেল। আজ নদী আর সাগরের গায়ে হলুদ, তাই সকালবেলা সাগরের গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। সাগরের গায়ের ছোঁয়ানো হলুদ দিয়েই নদীর গায়ে হলুদ হবে, তাই তার বন্ধুরা এসেছে, সাগরকে ধুতি আর পাঞ্জাবি পরানো হয়েছে। তারপর রেডি করে গায়ে হলুদের স্টেজে নিয়ে যাওয়া হলো। সবাই মিলে অনেক হই হুল্লোড় আর আনন্দ উল্লাস করলো। আর তারপরই তিশা তার বান্ধবী আর কাজিনদের নিয়ে নদীর পাড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। গায়ে হলুদের তথ্যগুলো রেখে সোজা নদীর রুমে চলে গেল। রুমে গিয়ে দেখতে পেল নদী রেডি হয়ে বসে আছে। আসসালামু আলাইকুম ভাবি, কি অবস্থা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। এই তো বসে বসে ভাবছি কবে তোমার ভাইয়ার সঙ্গে বাসর করব, কখন তোমার ভাইয়ার সঙ্গে একটু রোম্যান্স করব। ধুর ভাবি, তুমিও না একদম জাতা, মুখে যা আসে তাই বলে দাও, একটু মুখে আটকায় না। তোমার লজ্জা করে না এইসব বলতে? তোমার লজ্জা করবে কেন? তুমি আমার বোনের মতো ছোট্ট একটা আদরের ননদিনী, তোমাকে কোনো কথা বলতে গেলে আমার লজ্জা করবে কেন? আমি তো এখন থেকে ভাবছি তোমাকে আমি আমার বন্ধুর মতো মনে করব আর আমার জীবনের সব কিছু শেয়ার করব। হ্যাঁ, সে না হয় ঠিক আছে, তাই বলে তুমি আমার ভাইয়ের সঙ্গে রোম্যান্স করবে, সেগুলো আমাকে বলতে তোমার একটু লজ্জা করবে না? না, করবে না, কারণ আমি যাকে বন্ধু মনে করি তাকে আমি আমার সব কিছুই বলি। তাহলে তোমাকে বলতে আমার লজ্জা করবে কেন? যাই হোক, তোমার ভাইয়া কি করে? আজ তো সারা দিন তোমার ভাইয়ার সঙ্গে কথাই বলা হলো না। আমার ফোনটা আমার কাজিনটা নিয়ে নিয়েছে, বলেছে বিয়ের আগে নাকি আর জামাইয়ের সঙ্গে কথা বলতে দেবে না। একদম ভালো কাজ করেছে, সারাদিন শুধু জামাই জামাই আর জামাই। চারপাশে যে আরও কত মানুষ আছে তাদের দিকে কোনো নজর দাও না তুমি, সারাক্ষণ শুধু তুমি তোমার জামাইকে নিয়ে রোম্যান্স করতে চাও। তো কি করব? আমি যেই মানুষটার জন্য এত বছর ধরে অপেক্ষা করে আছি, ফাইনালি সেই মানুষটাকে আমি আমার নিজের করে পেতে চলেছি।
তাহলে আমি আনন্দ করব না তো কে আনন্দ করবে বলো শুনি? হ্যাঁ, সেটাও তো ভাবতে হয়। আচ্ছা যাই হোক, এখন নিচে চলো, বিকেল হয়ে আসছে। তোমাকে হলুদ দিয়ে আবার বাসে ফিরে যেতে হবে। এই বলে তিশা নদীকে তাদের বাড়ি থেকে নিয়ে আসা গায়ে হলুদের তথ্য থেকে শাড়ি আর জুয়েলারি পরিয়ে নিচে নিয়ে গেল। আর তারপর হলুদের অনুষ্ঠান শেষ হলে খাওয়া দাওয়া শেষ করে তারপর তার কাজিন আর বান্ধবীদের নিয়ে বাড়িতে চলে আসলো। এদিকে বাড়িতে আসতে না আসতেই সাগর দৌড়ে তিশার কাছে আসলো আর বলল, এই তিশা, নদীর ফোন কি হয়েছে? আমি সেই কখন থেকে নদীকে ফোন দিচ্ছি, নদী আমার ফোন তুলছে না কেন? ওরে বাবা, বইয়ের জন্য বুঝি মন পড়ছে? কিন্তু মন পুড়লেও কিছু করার নেই। যতক্ষণ না পর্যন্ত ভাবিকে এই বাড়িতে নিয়ে আসা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি ভাবির সঙ্গে কোনো কথা বলতে পারবে না। একদম একটা চটকারা মেরে সবকটা দাঁত ফেলে দেব। বলে দিলাম, আমার বউয়ের সাথে আমি কখন কথা বলবো, কখন দেখা করব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে কথা বলার তুই কে? আমি কেউ না, তবে যারা এটা করেছে তাদের কিছু বলছো না কেন? তোমার শালীরা তো তোমার বইয়ের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। তারা বলেছে বিয়ের আগে আর তোমার সঙ্গে কথা বলতে দেবে না। তাহলে তুমি আমাকে অযথায় রাগ দেখাচ্ছ কেন? আমি কি জানতাম না কি এটা? আচ্ছা ঠিক আছে, তোকে সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। আর কখনো এরকম করব না। এবার তো হয়েছে। হয়নি এখনো, আগে তুমি কান ধরে মাফ চাও, তাহলেই হবে। তা না হলে তোমার সঙ্গে আর কোনো কথাই বলবো না। আর আজকে বাড়ি থেকে চলে যাব। তোর বিয়ে তুই একা একাই কর। আরে বাবা, লক্ষ্মী বোন আমার এরকম করে না। তুই আমার 10টা না 5টা না, একটা মাত্র আদরের ছোট বোন। তুই যদি এখান থেকে চলে যাস তাহলে আমার বিয়ের আনন্দটাই তো মাটি হয়ে যাবে। তাহলে আমার বিয়ের কোনো আনন্দই আর আমার লাগবে না। প্লিজ বোন, এরকম করিস না। এই যে আমি কান ধরে সরি বলছি, তুই আমাকে এবারের মতো ক্ষমা করে দে। আচ্ছা ঠিক আছে, এখন ভিতরে চলো। এই বলে তিশা সাগরকে নিয়ে ভিতরে চলে আসে আর সবাই মিলে অনেক আনন্দ করতে থাকে। এভাবে দেখতে দেখতে রাত পেরিয়ে কখন যে সকাল হয়ে গেল তারা বুঝতেই পারল না। সকালবেলা তিশা তার ভাইয়াকে বলল, ভাইয়া, সকাল 8টা বেজে গেছে। একটু পরে তোকে তো শ্বশুর বাড়ি যেতে হবে তোর বউকে নিয়ে আসার জন্য। হ্যাঁ রে, সত্যি আমার যে আজ কি আনন্দ লাগছে তোকে বলে বোঝাতে পারবো না। আমার ভালোবাসার মানুষটা এত বছর আমার জন্য অপেক্ষা করেছে, আর আজ সে ফাইনালি আমার হতে চলেছে। সত্যি এর চাইতে আনন্দের বিষয় আমার কাছে আর কিছুই নেই। এরপর সকাল 11টার দিকে সবাই মিলে সাগরকে সুন্দর করে সাজগোজ করিয়ে লাল রঙের একটা শেরওয়ানি পরিয়ে তৈরি করিয়ে দিল। আসলে নদীর লাল রংটা খুব পছন্দ, তাই সে তার বিয়ের সমস্ত কিছু থিম লাল রঙের করেছে। আর বিয়েতে যারা যারা থাকবে তাদেরকেও সে লাল রঙের ড্রেস গিফট করেছে। যাই হোক, সবাই তৈরি হয়ে নদীর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে নিল। নদীদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর 1টার মতো হয়ে গেল। তারপর গেট আটকানো, আরও কত নিয়ম, সব নিয়ম পর্ব শেষ করে অবশেষে বিয়ের কাজটাও সম্পন্ন হয়ে গেল। এবার নতুন পর্ব, মুখ দেখার পালা। সাগরকে ভিতরে রুমে নিয়ে যাওয়া হলো, যেখানে নদী তার জন্য বসে অপেক্ষা করছিল। নদীর বান্ধবী আর কিছু ভাবি ছিল। তারা সাগরকে নিয়ে ওই রুমে চলে গেল আর তারপর একটা আয়না এনে তাদের সামনে দিল আর সাগরকে জিজ্ঞাসা করলো, এই যে আমার আদরের নন্দাই, এবার বলো তো আয়নায় তুমি কি দেখতে পাচ্ছ? আমি তো আমার লক্ষ্মীমন্তর বউটার ছবি দেখতে পাচ্ছি আর সামনের উজ্জ্বল ভবিষ্যৎ। ও আচ্ছা, তাই বুঝি। এবার নন্দিনী তুমি বলো, তুমি কি দেখতে পাচ্ছ? আমি তো শুধু আমার ভালোবাসার মানুষটাকেই দেখতে পাচ্ছি, আর সেই সঙ্গে দেখতে পাচ্ছি সুখী একটা পরিবার। সেখানে সবাই মিলে হাসি খুশিভাবে অনেক সুন্দর করেই একটা জীবন পার করছি। এরপর সবাই মিলে অনেক আনন্দ উল্লাস করে নদীকে তাদের বাড়ি থেকে সাগরদের বাড়িতে নিয়ে আসলো। এদিকে তৃষা আর তার বান্ধবী, সেই সঙ্গে তার কাজিনরা সবাই মিলে নদীকে নিয়ে বসে অনেক গল্প করছিল। তখনই সাগর সেখানে এসে উপস্থিত হলো আর সবাইকে উদ্দেশ্য করে বলল, কি রে, বিয়ে করে বউ নিয়ে আসলাম আমি, আর এদিকে তোরা আমার বউকে ঘিরে রেখেছিস কেন? আরে ভাই, এত অস্থির হচ্ছিস কেন? একটু পরেই তো তোর বউকে তোর ঘরে দিয়ে আসবো। ওকে বাসর ঘরে তৈরির কাজ চলতেছে, তাই তো আমরা তোর বউকে নিয়ে এখানে বসে গল্প করছি।
একটু পর তোর বউ তোকেই দিয়ে দিব, চিন্তা করিস না। এখন একটু আমাদেরকে তোর বউয়ের সঙ্গে সময় কাটাতে দে। কথাটা শুনে সাগর আর নদী দুজনেই অনেকটা লজ্জা পেয়ে গেল। তাই সাগর তখনই এই রুম থেকে বের হয়ে চলে গেল। এদিকে বাসর ঘর তৈরির কাজ শেষ হয়ে গেল। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে তিশা তার ভাবিকে তার ভাইয়ার রুমে নিয়ে গেল আর বলে গেল, ভাবি, আমার ভাইটাকে তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে তুমি দেখে রেখো, তাকে কখনো অযত্ন করো না। ভাইটা অনেক কষ্ট পেয়ে বড় হয়েছে, আর কখনো কোনো কষ্ট দিও না আমার ভাইটাকে। চিন্তা করো না, সে তোমার ভাইয়া হলেও আমার ভালোবাসার মানুষ। তার জন্য কতটা বছর কতটা সময় অপেক্ষা করেছি সেটা শুধুমাত্র আমিই জানি। সেই মানুষটাকে কখনোই আমি আমার জীবন থেকে হারিয়ে যেতে দেব না। আর দুঃখ কি জিনিস সেটা তো তাকে স্পর্শ করতেই দেব না। তিশা তখন কোনো কথা না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে চলে গেল। এদিকে কিছুক্ষণ পর সাগর রুমে এসে পৌঁছালো আর সঙ্গে সঙ্গেই রুমের দরজাটা বন্ধ করে দিল। এটা দেখে নদী বেশ অবাকই হলো, আর তাই সে সাগরকে প্রশ্ন করলো, কি ব্যাপার, তুমি রুমে ঢুকে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিলে কেন? তো কি করব, আমি আমার বউয়ের সঙ্গে রোম্যান্স করছি, এটা সবাইকে দেখাবো নাকি? তাই বলে রুমে ঢুকে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিতে হবে নাকি? এই দেখো, একদম কথা বলো না। এতটা বছর অপেক্ষার পর ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েছি, এখন কি আর সময় নষ্ট করতে মন চাই নাকি? এই বলে সাগর নদীর কাছে চলে গেল আর তাকে নিজের সঙ্গে জড়িয়ে ধরে কিস করতে থাকলো। তখন নদী তাকে বলতে লাগলো, অপেক্ষা শুধু তুমি করেছো এরকমটাই কি? আমি কি তোমার জন্য অপেক্ষা করিনি? কতটা বছর বাবার বিরুদ্ধে গিয়ে তোমার জন্য অপেক্ষা করে থেকেছি। আমি জানতাম আমার ভালোবাসা সত্য, তাই আজ না হোক কাল তোমাকে ফিরে পাবো, তাই তো অপেক্ষা করেছি তোমার জন্য। তাহলে আর কথা বলে সময় নষ্ট করছো কেন? চলো না, আমাদের ভালোবাসাটাকে পরিপূর্ণতা দেই। অতঃপর নদী আর সাগর দুজনেই এক মুহূর্ত দেরি না করে দুজন দুজনাকে নিয়ে ভালোবাসার মহাসমুদ্রে ডুবে গেল। আর এভাবেই তৈরি হলো তাদের হারিয়ে যাওয়ার পর আবারও ফিরে পাওয়ার নতুন এক ভালোবাসার গল্প। তো ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।